বাংলাদেশের মধ্যেই অনেকে আছে যারা পাশ্চাত্যের সঙ্গে রাজাকারিজম করে, তারা কি ড্রেস পরছে, তারা কি খাচ্ছে, তারা কি দেখছে, সব কিছু বাংলাদেশে ইম্পোর্ট করছে। প্রকৃত যুদ্ধটা হচ্ছে কালচারাল সেক্টরে। এজন্য শিবলি আহমেদ একজন বিনোদন সাংবাদিক। বাংলাদেশের সবচেয়ে বেশি নিউজ কাভার করছি আমি, ওসমান হাদির। আপনি উলঙ্গ হয়ে কাউকে পিটান, আপনারা বলবে পাগল। আপনি উর্দি পরে কাউকে পিটান, বলবে আপনি পুলিশ। আপনি ওই যে আর্মি টুপি পরে পিটান, বলবে যে প্রশাসন, মানে আর্মি। আপনি টুপি পরে পিটান, আপনারা বলবে জঙ্গি। কুত্তার বাচ্চার মাথায় গুলি করলে এতক্ষণে আমাদের সবিজ উত্তাল হয়ে উঠত। সমস্যা হলো মাথাটা মানুষের। এই যে একটা উক্তি, এটার পিছনে আপনার ফিলোসফি কি আসে? বাঙালি সংস্কৃতি সব হচ্ছে কালচার, মিক্সড কালচার। আর্যরা আনছে, এরা আনছে, এরা নিগ্রোটোরা আনছে, অস্ট্রেলিয়ানরা আনছে, সবাই আইনে এখানে একটা মিক্সড কালচার হয়েছে। সব কিছু মিক্সড করে আপনি নিতে পারতেছেন, খালি নিতে পারতেছেন না আরবের কালচারটা। তুমি কেন মাশাআল্লাহ বলবা, তুমি কেন আলহামদুলিল্লাহ বলবা, মানে আপনি সারা পৃথিবী নেবেন শুধু আরব বাদ দিয়া। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটা উক্তি শুনে থাকবেন যে কুত্তার বাচ্চার মাথায় গুলি লাগলে এতক্ষণে আমাদের সবিজ উত্তাল হয়ে উঠত, কিন্তু মাথাটা মানুষের। এরকম একটা উক্তি হয়তো আপনারা শুনেছেন। এই যে মানে সবিজ জগতে বা সাংবাদিকতার জগতে আমরা প্রতিবাদের জায়গাটা আসলে খুব কম দেখি। তো এরকম একজন প্রতিবাদী সাংবাদিক এবং লেখক আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন। আশা করছি সবাই চিনবেন। তিনি হচ্ছেন লেখক এবং সাংবাদিক শিবলি আহমেদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আমি খুব ভালো আছি। তো আমরা অনেকগুলো বিষয় আসলে মাথায় আছে, আপনার সাথে কথা বলা দরকার। প্রথম কথা হচ্ছে যে আমরা যত শুরু করব অনেকগুলো বিষয় জানবো। এর আগে আপনার একটু শৈশব, ছোটকাল সম্পর্কে জেনে থাকা ভালো। সবাই হয়তো ইন্টারেস্টেড হবেন। আপনি কোথায় বেড়ে ওঠা, কোথায় আপনার? আমার বেড়ে ওঠা মূলত আমি জন্মেছি মাদারীপুরে, নানু বাড়ি আমার মাদারীপুরের কালকিনিতে। আচ্ছা। আর জন্মের 1 মাস পর চলে আসি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি হচ্ছে কল্যাণপুর, ঢাকা কল্যাণপুর, যেটা 11 নম্বর রোড। তো ওইখানেই হচ্ছে আমার একদম শৈশব, কৈশোর এবং যৌবনের একটা দীর্ঘ সময়, নব্য যৌবনের আর কি দীর্ঘ সময়। এরপরে যেটা হয় যে আমি আমার এলাকাটা ছেড়ে যাই বিয়ের পরে। বিয়ের পরে বলতে বিয়েরও অনেক বছর পরে মোহাম্মদপুর চলে যাই। আপনার এই যে বেড়ে ওঠার সময়টায় ওই আপনি যে এলাকায় ছিলেন, কল্যাণপুরে বলেন বা আশেপাশের জায়গাগুলো আসলে কেমন ছিল, সেই রিলেটেড আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা? দারুণ, মানে অসাধারণ। সবচেয়ে যেটা মিস করি সেটা হচ্ছে আবহাওয়া। একটা চমৎকার আবহাওয়া ছিল এই ধরনের যে যখন কালবৈশাখী হতো, দেখা যাচ্ছে যে দুপুর 2টায় বা বিকেল 4টায় যখন কালবৈশাখী হতো, মনে হতো যে অন্ধকার হয়ে গেল, রাত মনে হয় যে 3টা বেজে গেছে, এরকম। এই বিষয়টা আমি আর এখন দেখি না। আরেকটা জিনিস খেয়াল করতাম যে যখন বৃষ্টি হতো বর্ষায়, 7 দিন 10 দিন এক টানা বৃষ্টি হচ্ছে। টানা বলতে টানা। আচ্ছা। হ্যাঁ, মানে টানা বলতে এমন না যে মাঝখানে একটু গ্যাপ হলো, এরকম না, 1 দিন 2 দিন থেমে থাকলে এরকম না। সেই জিনিসটা আমি মিস করি। কল্যাণপুরে পানি উঠে যেত বৃষ্টি হলে, সেই পানির মধ্যে বিলের মাছগুলো রাস্তার মধ্যে, মানে পাকা রাস্তা, সেখানে হচ্ছে মাছ চলে আসতেছে, এবং পাকা রাস্তায় যেসব জায়গায় আমরা হাঁটতাম সেসব জায়গায় মানুষ জাল দিয়ে মাছ ধরছে। এই বিষয়গুলো খুব মিস করি, যেটা এখন হয়তো আর আমরা পাচ্ছি না, হয়তো আমাদের নেক্সট জেনারেশন যারা, ওরাও পাবে না এই বিষয়গুলো। এখন আপনার এই যে একটা অন্যরকম বেড়ে ওঠা আসলে ওই সময়টা, আর এখনকার যারা জেনারেশন, তারা বড় হচ্ছে আসলে একটা সিটির মধ্যে, যেটাকে আমরা বলি, এবং একটা মানে কাদামাটির স্পর্শ আসলে খুব একটা পাচ্ছে না। তো সেই জায়গায় বেড়ে ওঠে আপনার, আমরা যেটা পরিচয় বললাম যে লেখক এবং সাংবাদিক, তো দুইটা জানি না কতটুকু, আমি অনেককেই দেখি লেখক এবং সাংবাদিক, তো এটার সাথে হয়তো কোনো সম্পর্ক থাকবে। তো আমরা যদি আপনার লেখক সত্তা সম্পর্কে একটু ছোট্ট করে জানতে চাই প্রথমেই। লেখক সত্তা হচ্ছে কি, লেখক সত্তা কেন, যে কোনো ক্রিয়েটিভ সত্তাই, এটার জন্য মানুষের একক ক্রেডিট না। আমি একটু ব্যাখ্যা করে যদি বলি,
রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলাম, তাকে আমরা যে কবি বলছি খুব বড় কবি, এটা শুধু এককভাবে কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথের একক ক্রেডিট না, কারণ এই জিনিসটা জিনে থাকতে হয়। তার বাবাকেও হয়তো ওই মনস্ক হইতে হয়, মানে যদিও সে প্রকাশ না করে, কোনো না কোনোভাবে তার বাবার ভিতরেও ওই সত্তাটা বা তার বাবার জিনোটাইপের ভিতরে, ডিএনএর ভিতরে ওই লেখক সত্তাটা থাকতে হবে। ইভেন তার বাবার বাবা বাবার বাবা, মানে কারো না কারো মধ্যে। হ্যাঁ, মানে এই বিবর্তনটা হয়ে আসতে হবে, একটা জেনারেশনের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। আমি লেখক এবং আমাকে অনেকে চিনছে, কেউ ভালোবাসছে কেউ ভালোবাসছে না, কিন্তু আমার যে লেখক বা আমার যে লেখার ধাঁচ অথবা ভালো মন্দ যেটাই বলি, এটা অবশ্যই আমার বাবার ভিতরে কিছু ছিল আচ্ছা, যেটা আমি পেয়েছি। আমার বাবা কোত্থেকে পেয়েছেন? নিশ্চয়ই আমার দাদার মগজের ভিতর কিছু একটা ছিল। দাদা আবার কোত্থেকে পেয়েছেন? হয়তো তার বাবার জিনোটাইপের মধ্যে কিছু ছিল। অতএব আমি লেখক কিভাবে হলাম, এটার প্রথম উত্তর হচ্ছে জিনোটাইপে ছিল, আমাদের ডিএনএতে ছিল, যেটা আমার মাধ্যমে আমার কাছে এসে প্রকট হয়েছে এবং প্রকাশিত হয়েছে। তা আপনার এখন পর্যন্ত এই লেখাগুলোর মধ্যে আপনি কোন বিষয়গুলোকে দর্শকদের জন্য বলতে চাবেন? আমার লেখা এটা মানুষ তো আমাকে যেটা ট্যাগ দেয় যে আমি ইসলামিস্ট লেখক। আচ্ছা, হ্যাঁ, যে মুসলিমদের সুবিধা নিয়ে আমি লিখি, সুবিধা অসুবিধা যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে লিখি। হ্যাঁ, তা আসলে আমি যেটা বলি, আমি হচ্ছে ইনসাফের লেখক। আচ্ছা, ইনসাফ যেখানে নাই, সেটা মুসলিমের হোক অথবা নন মুসলিমের হোক, সে বিষয়ে আমি আসলে লিখি। ইনসাফ নারীদের প্রয়োজন হলে নারীদের জন্য লিখি, ইনসাফ পুরুষের প্রয়োজন হলে পুরুষদের জন্য লিখি, মানুষের জন্য আর কি। যেই মানুষটার ইনসাফ প্রয়োজন, সেটা আমার শত্রু হলেও আমি তার জন্যই লিখি, তার পক্ষে লিখি। সব বিষয় হয়তো লেখা হয়ে ওঠে না, কারণ লিখতে গেলে অনেক দিক ভাবতে হয়। হ্যাঁ, কলম খুললেই যে সব কিছু করা যায় বিষয়টা এমন না, এবং সবকিছু প্রকাশও করা যায় না। সব কিছু প্রকাশও করা যায় না। আমরা সরাসরি চলে যাবো আজকে একটা বড় অংশে আমরা আলোচনা করার চেষ্টা করবো আপনার সাংবাদিকতা জীবন নিয়ে। আসলে তো আপনার সাংবাদিক হয়ে ওঠা এবং বিশেষ করে আপনি কাজ করছেন বিনোদন সাংবাদিকতা নিয়ে, তো এই জায়গায় আপনার ইন্টারেস্টের জায়গাটা কিভাবে তৈরি হলো আসলে? আচ্ছা, একটু সাংবাদিক কিভাবে হলাম এই ব্যাখ্যাটা ছোট, এবং বিনোদন সাংবাদিক কেন হলাম এই ব্যাখ্যাটা করতে একটু সময় লাগবে। আচ্ছা, সাংবাদিক তো দুইভাবে হয়, একটা হচ্ছে ছোটবেলায় টার্গেট থাকে আমি সাংবাদিক হব, আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল জার্নালিস্ট, মানে কিছু নাই সে জার্নালিজম করতেছে। হ্যাঁ, আমাদের সময় আমরা দেখতাম যে যার আসলে কোনো এখনকার মানুষ আবার এটাকে মানে পার্সোনালি না নিলে আমি রিকোয়েস্ট করছি যে আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমাদের সময় একটা জিনিস দেখতাম যে যার আসলে কোনো জায়গায় গতি হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, সে বাইং হাউসে জব করছে। কিন্তু যারা একটু ক্রিয়েটিভ, হ্যাঁ, তখন সে কি করছে, সে সাংবাদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা আমাদের সময় দেখতাম। এখন এটা পরিবর্তন হয়েছে, অনেক ইউনিভার্সিটি জার্নালিজম পড়াচ্ছে, সেখান থেকে ফিল্টার্ড হয়ে আসছে, পরীক্ষার মাধ্যমে যাচ্ছে। তো আমার জার্নালিজমটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। আমি জানতামও না আমি সাংবাদিক হব, এবং যখন আমাকে একটা মিডিয়ায়, মানে আমি ফেসবুকে খুব ভালো লিখতাম, সেখান থেকে আমাকে পিক করা হয়েছে, এবং যখন পিক করা হয়েছে আমি বুঝিও নাই যে আমাকে আসলে জার্নালিজম করতে হবে, ফিচার লিখতে হবে, রিপোর্ট করতে হবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে মিডিয়া হাউসের কোনো একটা কাজ, হয়তো পত্রিকা বিলি করা অথবা ওই যে বিজ্ঞাপন নিয়ে আসা, মানে এই ধরনের related কিছু একটা কাজ করানো হবে। পরে আমি জানতে পারলাম যে আমার লেখার হাত অনেক ভালো, এজন্য তারা আমাকে দিয়ে ফিচার রাইটিং করাবে। হ্যাঁ, এবং আমার প্রথম ফিচারটা আমি যখন লিখি সেই আমলে, তখন টাকার অনেক ভালো ভ্যালু ছিল, তখন প্রথম ফিচারে আমি 1500 টাকা পেয়েছিলাম, আচ্ছা, এবং তখন থেকে আমার মনে হতে থাকে যে আমি হয়তো ভালো লিখি। আচ্ছা, আচ্ছা। তো এভাবেই আসলে সাংবাদিকতায় চলে আসা। এভাবে সাংবাদিকতা চলে আসা। এরপর হচ্ছে বিনোদন সাংবাদিকতায় আসলে কিভাবে আসলাম। বিনোদন সাংবাদিকতায় এসেছি তখন আমি প্রথমত ছিলাম ফুড জার্নালিস্ট, মানে হচ্ছে খাবার নিয়ে কাজ করা সংবাদকর্মী অথবা সাংবাদিক যেটাই বলেন। এবং এরপর আমি প্রিয়.com নামে একটি পোর্টালে আমি যুক্ত হই। এটা কিন্তু খুব প্রমিনেন্ট, হ্যাঁ, প্রমিনেন্ট এবং এখনো প্রমিনেন্ট, এবং এখনো বাংলাদেশের ডিজিটালে এখন যারা বেশ স্বনামধন্য সাংবাদিক, তারা কোনো না কোনোভাবে প্রিয়.com এর সঙ্গে রিলেটেড। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো ওখানে আমি গেলাম, ওখানে আমি লাইফস্টাইলে যুক্ত হলাম। ওখানে একটা সেগমেন্ট ছিল লাইফস্টাইলে প্রশ্ন উত্তর, যে মানুষ
মানুষের প্রবলেমগুলো, ফিজিক্যাল প্রবলেমগুলো, যে আমার মাথা ঘোরে বা আমি রাতে ঘুমাতে পারি না, এরকম প্রশ্নগুলো পেজে করতেন। ওই প্রশ্নগুলো পিক করে আমরা ডাক্তারের কাছে পাঠাতাম। আচ্ছা, ডাক্তার সাহেব ওটার একটা সমাধান দিতেন বা একটা প্রেসক্রাইব করতেন। সেই প্রশ্নটা এবং সেই ডাক্তারের উত্তরটা দিয়ে আমরা একটা নিউজ আকারে তৈরি করতাম। আচ্ছা, সেই কাজটা করতাম। সেটা কাজ করার পরে যেটা হলো, তখন ওখানে গোলাম রাব্বানী সাহেব, তিনি বর্তমানে খবরের কাগজের কর্মকর্তা, তিনি বিনোদনটা দেখতেন। তো তখন যেটা হলো যে প্রিয়.কম যেটা করলো যে ওদের প্যাটার্ন চেঞ্জ করলো, যে লাইফস্টাইল বিনোদন কেউ নয়, সবাই ইন্টারভিউটা আনবা। আচ্ছা, তো আমাকে প্রথমে দেওয়া হলো যে যারা কবি সাহিত্যিক তাদের ইন্টারভিউ আনার কাজ। এরপর রাব্বানী ভাই, গোলাম রাব্বানী ভাই, উনি বললো ঠিক আছে তুমি এখানে আসো আর তুমি এখন তারকাদের ইন্টারভিউ নাও। তারকা বলতে অভিনেতা, অভিনেত্রী, মিউজিশিয়ান, এদের। সো গোলাম রাব্বানী ভাইয়ের হাত ধরে আমি আসলে এই বিনোদন সাংবাদিকতায় চলে আসা। তো এরপর আপনার প্রশ্ন ছিল আমি কেন বিনোদন সাংবাদিকতা করি, এই প্রশ্নটা একটু বড় আচ্ছা, এবং একটু ব্যাখ্যা করতে হবে। আমার একটা শখ আছে, শখটা হচ্ছে যে আমি একটু নন ফিকশন পড়তে পছন্দ করি। আচ্ছা, সেটা যে বইয়ের মাধ্যমে এমন না, আমি ইউটিউবে নন ফিকশনটাই আসলে দেখি। বা আমি হয়তো কোনো একটা পত্রিকার ওই নন ফিকশন যা লিখছে যে ফিচার আইটেমটাই আমি হয়তো পড়ি। আচ্ছা, তো আমার অল্প পড়াশোনা আমাকে যেটা বলেছে যে পৃথিবীতে আগে যেই যুদ্ধটা হতো, আধিপত্যবাদ অথবা সাম্রাজ্যবাদ, হ্যাঁ, সেটা কিভাবে হতো? সেটা হতো যে অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে আরেকটা ভূমি দখল করা। সেখানে একটা ইকুয়েশন হতো। ইকুয়েশনটা হচ্ছে এরকম যে আমি যুদ্ধে যে পরিমাণ ঘোড়া, যে কয়টি তলোয়ার, যে কয়টি তীর আমি খরচ করছি, আমি যখন ওই ভূমিটা দখল করে নিব, সেখানে কি তার চেয়ে বেশি সম্পদ আছে কিনা। যদি ওইখানে সেই তার চেয়ে বেশি সম্পদ না থাকে, আমার ওইটা আক্রমণ করার কোনো মানে হয় না। যুদ্ধ কিন্তু এখন পর্যন্ত সেই নিয়মটাই এখনো, যে কামান আমি ইউজ করছি, চিরাচরিত, হয়তো মানে পদ্ধতিটা বদলাইছে, কিন্তু যে আমার বিমান যেটা ইউজ করছি, আমার আকাশে যে বিমানটা পাচ্ছে ওটা ধ্বংস হয়ে যেতে পারে। তো আমার এত ক্ষতির মধ্যে আমি ওই ভূমিটা দখল করে আমি যা নিব ওইখান থেকে, সেটা তেল হতে পারে, গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, ওইটা দিয়ে আমি যুদ্ধের খরচটা উঠায় আনতে পারবো কিনা। কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এখন যুদ্ধের যত খরচ, এখন কোন একটা ভূমিতে ওই পরিমাণ সম্পদ পাওয়া যায় না। ফলে মানুষের কি হলো যে যুদ্ধ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি যতটা জানি, আমার খুব কম পড়াশোনা এবং আমি খুব কম জানি, কিন্তু যতটা শুনেছি যে আমেরিকা আর কি যুদ্ধ করতে করতে তারা খুব ক্লান্ত, তাদের টাকা পয়সাও নাকি এখন খুব কমে গেছে। আই এম নট শিওর, আমার কথা কেউ কোট করবেন না, কারণ আমি এটা শিওর না। সো এরপর কি হলো, মানুষ যখন দেখলো যে আসলে গোলা বারুদের যুদ্ধে খুব লস, তাহলে কিন্তু মানুষেরও যে সাম্রাজ্যবাদী চিন্তা এবং আধিপত্যবাদের চিন্তা তো মানুষের মাথায় রয়ে গেছে। সে তো চায় অন্য একটা, প্রয়োজনও বটে আসলে, হতে পারে মানে আধিপত্য বিস্তার করার জন্য তো কোনো একটা আসলে পৃথিবীর ইতিহাস আধিপত্যের ইতিহাস, তাই। সো তার মাথা তো রয়ে গেছে যে আমি আসলে যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমি তো ওই জাতিটাকে চাই। সাপোজ ইংরেজরা ভাবতেছে যে আচ্ছা যুদ্ধ করবো না, কিন্তু বাঙালিদের আমি দখল করবো, এটা মনে হতে পারে। হ্যাঁ, বাঙালিরা অনেক সময় চায় যে সমতলরা চায় আচ্ছা আমরা যুদ্ধ করব না, কিন্তু পাহাড়ি যারা আদিবাসী আছে অনেকেই অনেক দেশে চাইতে পারে হ্যাঁ যে আমরা ওদেরকে দখল করবো। তাহলে আমরা কিভাবে দখল করব? যুদ্ধ ছাড়া। আচ্ছা, দখল করতে গেলে যেটাকে কি করতে হবে, তাকে বুঝাইতে হবে যে আমি খুব ভালো, আমি যা খাই এটা খুব উন্নত, আমি যা পড়ি এটা খুব উন্নত, আমি যা দেখি এটা খুব উন্নত। ওদের ভিতরে সেই লোভটা জাগাইতে হবে। তাহলে এটা কিভাবে জাগানো যায়? লোভটা সংস্কৃতির মাধ্যমে শুরু হয়ে গেল, সাংস্কৃতিক আগ্রাসন। কিভাবে? সিম্পল উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। আজকে থেকে 15-20 বছর আগে আমি যদি আপনার বাসায় যেতাম, খালাম্মা আমার জন্য কি আনতেন বা কি করতেন? তিনি ভাপা পিঠা বানাতে বসে পড়তেন। আচ্ছা, যদি অন্য কোনো জেলায় যেতাম, দেখা যেত যে সে প্রথমেই কি করতেছেন, একটা ডিম পোজ করে আমার সামনে দিচ্ছেন। বরিশালে গেলে কি করতো, যে তারা দৌড় দিয়ে নারকেল গাছের মাথায় উঠে যায়, তাড়াতাড়ি করে একটা ডাব কেটে দিত। আপনি কি এখন পাবেন এগুলো? না। আচ্ছা, আজকে থেকে 10 বছর আগেও বা 15-20 বছর আগে, 15 বছর আগেও আমরা বন্ধুরা যখন চিন্তা করতাম যে আমরা একটা উৎসব করব, কি করতাম? আমরা বিরিয়ানি খেতে যেতাম, এটা করতাম না? আচ্ছা, এটাই ছিল। এখন কি হলো? এখন উৎসব মানে পিৎজা। মানে আজকে ঘরে কিছু হচ্ছে, ওকে পিৎজা অর্ডার দাও। হ্যাঁ, বাইরে যাই কিছু খাবা, চিতই পিঠা না, কি খাবা? বার্গার খাবা। এগুলো আসলো কোত্থেকে? এটা তো আমাদের সংস্কৃতিতে ছিল না। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ এটা আনছে। রাইট।
তাই না? বাংলাদেশে পিৎজার বাজার এবং বার্গারের বাজার কেউ তো আনছে, নিশ্চয় বিদেশিরা তো এখানে এসে দিয়ে যায় নাই। না, আপনার আমার মধ্যেই কেউ না কেউ ওই কালচারের সঙ্গে রাজাকারিজম করে, আমি শব্দটা আবার বলতেছি, রাজাকারিজম আচ্ছা, মানে হচ্ছে যেটা যে আমরা যেটা বলি যে পাকিস্তান আমলে বাংলাদেশের অনেকে রাজাকারগিরি করে পাকিস্তানদেরকে বাংলাদেশের নদী নালা চিনাইছে, তেমনি বাংলাদেশের মধ্যেই অনেকে আছে যারা পাশ্চাত্যের সঙ্গে রাজাকারিজম করে, তারা কি ড্রেস পরছে, তারা কি খাচ্ছে, তারা কি দেখছে, সব কিছু বাংলাদেশে ইম্পোর্ট করছে। Right. পাশ্চাত্যের তাহলে লাভ কি? আমি যদি এখানে পিৎজা বার্গার খাওয়াতে পারি, আমি ম্যাকডোনাল্ডস এখানে নিয়ে আসতে পারবো, আমি বড় বড় পিৎজার প্রতিষ্ঠান এখানে নিয়ে আসতে পারবো, পিৎজা বার্গ আমি এখানে নিয়ে আসতে পারবো। আগে কালচারটা এখানে তৈরি করতে হবে, রাইট। ঠিক আছে? তো আমি দেখলাম আমার ফাইটটা তাহলে কি, আমার ফাইটটা যদি আজকে থেকে আমি আরও 100 বছর আগে জন্মাইতাম বা 50 বছর আগে জন্মাইতাম, আমার মনে হয় আমি সাংবাদিকতা করতাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, মানে যুদ্ধ, অয়ার, এগুলো নিয়ে আমি সাংবাদিকতা করতাম, আন্তর্জাতিক বিষয়ে। কিন্তু এখন আমার মূল যুদ্ধটা হচ্ছে কালচারাল, এখন আমার যুদ্ধটা হচ্ছে কালচারাল ওয়ার। আমাকে এই কালচারের যে সেক্টরটা, তা সেটা কোথায় আছে? সেটা আছে গানের মধ্যে, সেটা আছে নাচের মধ্যে, সেটা আছে সিনেমায়, সেটা আছে নাটকে। আচ্ছা, ফলে আমাকে এইখানে আসতে হবে। আমি এই জন্য বিনোদন সাংবাদিকতায় এসেছি। এবং যুদ্ধটা যে কালচারালিজমের এবং কালচারেই যে এখন যুদ্ধ, এইটার সবচেয়ে বড় এবং অতি বড় প্রমাণ হচ্ছে আমাদের শহীদ বীর ওসমান হাদি। রাইট। বাংলাদেশে ওসমান হাদির চেয়ে বড় নেতা অনেক আছে। ওসমান হাদি যা বলেছেন এইসব কথা অনেকে ইনাইবে না অনেকভাবে বলছেন, রাইট, বলছেন না? ওসমান হাদি সরাসরি বলছেন। ওসমান হাদিকে আমরা কি বীর বলি? কালচারাল বীর, তাই না? রাইট। ওসমান হাদি কি খুব বড় পলিটিক্যাল নেতা? না, উনি রাজনৈতিক কোনো দলও তো না, না, উনি হচ্ছেন একটা রাজনৈতিক শক্তি। উনি ম্যাক্সিমাম কথাগুলো, আমি যতদিন ওনার সঙ্গে মিশছি, ওনাকে দেখছি, তার ম্যাক্সিমাম কথাগুলো কালচারাল রিলেটেড, তাই না? তাহলে দেখেন, এখন যারা যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বলতেছে, আজকে যদি আমি যুদ্ধ বিগ্রহ নিয়ে কথা বলি যে এরা আক্রমণ করো, তারা আক্রমণ করো, আমার কিচ্ছু হবে না। আমি যদি কালচার নিয়ে কথা বলি, আমি রিক্সায় চলে যাব, পিছন থেকে আমাকে বাইকে এসে আমাকে গুলি করে দেবে। তার মানে বুঝছেন যে প্রকৃত যুদ্ধটা কোথায়? কালচার। প্রকৃত যুদ্ধটা হচ্ছে কালচারাল সেক্টরে। এজন্য শিবলি আহমেদ একজন বিনোদন সাংবাদিক। এখন বলতে পারেন তাহলে বিনোদন সাংবাদিক, আপনি তো 14-15 বছর ধরে বিনোদন সাংবাদিকতা করতেছেন, লাভ কি? এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে উত্তর দিব, নিজে আর উত্তর দিব না, না। এই প্রশ্নটা করলাম আপনাকে, আসলে আসতো। সিম্পল উদাহরণ দিই, আমি এখন আছি কোথায়? আমি আছি নিউজ পেজ বাংলাদেশ নামে একটা নতুন অনলাইন পোর্টালে, যেটাকে সংক্ষেপে আদর করে আমরা এনপিবি ডাকি। 3 মাসের মধ্যে এটা খুব ভালো একটা পজিশনে চলে গেছে, এবং ভালো পজিশনে যাওয়ার পরে তারা চাইলো তাদের এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টটাও খুব মানে বুমিং করুক। আচ্ছা। তো বাংলাদেশে অসংখ্য বিনোদন সাংবাদিক আছেন, আমার চেয়ে ভালো আছেন, আমার চেয়ে কোয়ালিটিফুল জার্নালিস্ট আছেন, তাদের সঙ্গে তারকাদের অনেক সম্পর্ক ভালো, তারাও ডিজিটাল বোঝেন, কিন্তু তারা আমাকে নিলেন। আচ্ছা, তারা আমাকে নিলেন। এখন আমি গিয়ে কি করতে পারতেছি? সেখানে দেখেন, ওসমান হাদি আমার একটা কালচারের লোক। তাকে যখন মেরে ফেলা হলো, বাংলাদেশের সবচেয়ে বেশি নিউজ কাভার করছি আমি ওসমান হাদির, মানে এই কালচারাল সেক্টর। তাকে মেরে ফেলার পরে যে কোনো জায়গায় যে কোনো, এবং আমি জনমত সৃষ্টি করার, মানে তারকাদের মধ্যে শোবিজে আমি জনমত সৃষ্টি করার চেষ্টা করেছি যে আপনারা কি জানেন কিনা কালচার, মানে শহীদ বীর ওসমান হাদির বিষয়ে আপনার বক্তব্যটা কি, আপনার বক্তব্যটা কি? কারণ আমি জানি তারকাদের একটি স্পিচ এটা অনেক ভ্যালুয়েবল। তারকাদের একটা বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ওবায়দুল কাদেরের বক্তব্য যতটা না ছড়ায়, একজন তারকার বক্তব্য মাস পিপলের কাছে চলে যায়, গ্রামের মানুষের কাছে চলে যায়। আমি যদি সেই তারকার মুখ থেকে ওসমান হাদির নামটা আমি যদি বলাইতে পারি, ওসমান হাদিকে আমি বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিতে পারবো, এবং আমি সেটা করছি। শুধু এটা না, তারকাদের মাধ্যমে একটা বিশেষ শ্রেণীর কাছে পৌঁছায়, বিশেষ শ্রেণীর কাছে আমি, হ্যাঁ, পলিটিক্যাল আলোচনা যায়, পলিটিক্যাল আলোচনা না, বাংলাদেশের হচ্ছে, যায়। হ্যাঁ, একটা গ্রামে যদি 100 জন মানুষ থাকে, চায়ের দোকানে বসে রাজনীতির আলাপ করে 5 জন, 95 জন মনে করে রাজনীতি থেকে দূরে থাকো। এই 95% কি করে? তারা খেলা দেখে অথবা তারা গান বাজনা দেখে। এই 95% তারকাদের মধ্যে ডুবে থাকে। অতএব ওই তারকাকে যখন আমি বলবো যে আপনি ওসমান হাদির ব্যাপারে কি বলেন, তখন তিনি যখন বলবেন যে ওসমান হাদিকে আমি বীর মনে করি, তার মৃত্যু বা তাকে যে মেরে ফেলা হয়েছে এটার আমি বিচার চাই, তখন কিন্তু জনমতটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। গ্রাম
বাংলায় তৈরি হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা যারা ঢাকায় থাকি, আপনি আমি বা আমরা যারা একটু শিক্ষিত বা একটু এলিট ভাবি আমরা নিজেকে, আমাদের কাছে একটা তারকা শুধুই তারকা, আরে ও অভিনয় করতেছে, নাটক করতেছে, দ্যাটস ইট। তার ভ্যালু আমার কাছে নাই, সে আমার কাছে একজন ফিলসফার না। সে যদি বলে যে শিবলি আপনার উচিত কোট পরে থাকা, আরে তুমি কে? তুমি ভাই নাটক অভিনয় করো, তুমি তোমার ওটা নিয়ে থাকো, আমাকে ফিলোসফিক্যাল জ্ঞান তুমি দিতে আসো না। কিন্তু গ্রামের মানুষ একজন তারকাকে, একজন ক্রিকেটারকে অনেকটা নিজেদের ফিলোসফার হিসেবে ভাবে, নিজেদের অভিভাবক হিসেবে ভাবে। আজকে বিশ্বাস করেন, আজকে যদি শাকিব খান বলে যে আপনারা সবাই 4টা করে বাচ্চা নেন, যারা সাকিবিয়ান আছে এবং হচ্ছে গ্রামের অনেক মানুষ মনে করবে সাকিব বলছে 4টা করে বাচ্চা নিতে, অতএব 4টা করে নিতে হবে। কারণ তাদের কাছে একজন অভিনয় শিল্পী শুধু অভিনয় শিল্পী না, তাদের কাছে একজন অভিনয় শিল্পী বা একজন ক্রিকেটার অথবা একজন মিউজিশিয়ান হচ্ছে একজন অভিভাবক। তারা পলিটিশিয়ানের কথায় কিছু আসবে যাবে না, শুনবেই না। পলিটিশিয়ান যদি সারাদিন যদি বলে যে বাথরুম ব্যবহার করার পরে সাবান ইউজ করো, তারা করবে না। কিন্তু তারকা যদি বলে, জয়া হাসান যদি বলে, তারা দেখবে, মোবাইলে দেখবে, হ্যাঁ জয়া হাসান ওয়াশরুম করার পরে সে সাবান ইউজ করতে বলছে, অতএব তার মানে এটা ভালো কাজ, এটা করতেই হবে আমাকে। মানে হচ্ছে আমাদের যে প্রান্তিক লোকজন, এরা মেসেজ গ্রহণ করে তারকাদের থেকে। সে তারকা শোবিজের হতে পারে, স্পোর্টসের হতে পারে। এটা তো একটা দিক গেল। আমার মনে হয় এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। ধরেন যে জায়গাটা হচ্ছে যে জেনজি আমরা যেটাকে বলি, হ্যাঁ, জেনারেশন, ওরা কিন্তু বিনোদনের সাথে সবসময় রিলেটেড, হ্যাঁ সবসময়। এবং একটা বড় সংখ্যক আছে শুধুমাত্র ওরা টিকটক, তারপর হচ্ছে অন্যান্য যে প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তারা বিনোদন নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, এদের কাছে কিন্তু পলিটিশিয়ানদের কথা যায় না, না। এদের কাছে কিন্তু যারা ওয়াজ করতেছে, নসিহত করতেছে, তাদের কথাও যায় না। একদম। তাদের কাছে বেশি যায় কিন্তু এই যে যারা সেলিব্রিটি আছেন বিভিন্ন সেক্টরে, তাদের কথাটা যায়। তো সেই জায়গায় কিন্তু এই কথাগুলো পৌঁছায়। রাইট, একদম। ফলে এখানে মানে পলিটিক্যাল সেক্টরে কাজ করার চেয়েও একজন সচেতন সাংবাদিকের উচিত হবে কালচারাল সেক্টরে তথা বিনোদন সেক্টরে বেশি সময়টা দেওয়া। এখন এই যে আপনি বিনোদন সেক্টরে আসলেন, এটা তো একটা রঙিন জীবন, এবং রঙিন মানে যারা এই রঙিন জীবন যারা লিড করছে তাদের সাথে আপনার দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে, এবং তাদের মনের গভীর বাহির ভিতর অনেক কিছু আপনার জানার সুযোগ হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি এই আপনার যে চিন্তা, অনেক ক্ষেত্রে কনফ্লিক্টিং অনেক কিছু হয়তো দেখেন, এবং সে জায়গায় হয়তো কিছুটা প্রতিবাদ করেন, কিছুটা মেনে নেন, অনেক বিষয় আসলে সামনে আসে। তো আমরা যেটা দেখি যে এই তারকাদের মধ্যেও বা এই যে সুন্দর একটা পৃথিবী আমরা দেখি, এর মধ্যেও আসলে নানান ধরনের অন্ধকার গলিপথ আছে। তো এই যে একটা বাহির ভিতর আপনার দুটা যদি দেখার সুযোগ হয়েছে, আপনি এই জগৎটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? আচ্ছা, তারকাদের ভেতরের জগৎটা যেটা হয়, আমরা ভাবি যে তারা হয়তো অনেক নষ্ট, সোজা কথা। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। নষ্টের পরিমাণ কম, খুবই কম। ধরেন তারকা সেক্টরটা আর সাধারণ মানুষকে যদি আলাদা করি, সাধারণ মানুষের ভিতরে নষ্টের পরিমাণটা বেশি, তারকাদের মধ্যে নষ্টের পরিমাণটা খুব কম। আচ্ছা। আর এখানে নষ্ট হওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে ফিজিক্যাল শারীরিক লেনাদেনা, আর আরেকটা হচ্ছে ক্ষমতার লেনাদেনা। এখানে ক্ষমতার লেনাদেনাটা একটু বেশি। শারীরিক আমরা যেটা ভাবি যে এরা মনে হয় সবসময় একটা ফিজিক্যাল যৌনতা নিয়ে এদের জীবন পার করে, আসলে এই ব্যাপারটা ওইরকম না, অতটা না। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেকে ভাবি এরা মনে হয় ছোটো জামা পড়ছে, না ইয়ে করছে, নাটক করছে, সিনেমা করছে, লাফাচ্ছে, গান গাচ্ছে, এরা মনে ধর্মকর্ম করে না, আসলে এটা না। এবং ম্যাক্সিমাম তারকা আমি দেখছি যে তারা ধর্ম পালন করেন, ম্যাক্সিমাম তারা না। আমার এমনও হয়েছে ইন্টারভিউর মাঝখানে যে শিবলি আপনি একটু বসেন, আমি নামাজ পড়ে আসি। আমি নাম বলবো না কারণ সে আবার এই যে সে যে নামাজ পড়ছে এটা সে চায় না জাহির হোক। এবং ম্যাক্সিমাম তাদের আচরণ ভালো, তারা হচ্ছে নামাজ ধর্মকর্ম খুবই করে, কিন্তু হচ্ছে যে সে যে নামাজটা পড়তেছে এটা যদি মানুষকে জানায়, সে মানুষ গালি দেয়, যে জন্য মানুষ আসলে ইয়ে করে না। কিন্তু হ্যাঁ, সবচেয়ে বড় শয়তানগুলা যেটা বাংলাদেশকে যে রাজাকারিজম চালায় এবং বাইরের জিনিসগুলোকে বাংলাদেশ ইনপুট করে, মানে বাইরের পারপাস সার্ভ করে, হ্যাঁ, সেটা পারপাসটা ভারতের হইতে পারে, আমেরিকার হইতে পারে, চীনের হইতে পারে। কিন্তু চীন আমেরিকা ভারতের পারপাস সার্ভ করার জন্য যেই রাজাকারগুলো বাংলাদেশে জন্ম হয়, সেগুলা মূলত সেগুলার একটা অংশ শোবিজ এবং ওই স্পোর্টস থেকে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু সবাই কিন্তু না। আচ্ছা, আমি বলতেছি ধরেন যে 100 জন তারকার যদি হয়, এরকম পারপাস সার্ভ করে 2 জন।
আচ্ছা, এখন একটা মানুষের কনসেপ্ট দাঁড় করানোর পিছনে তো কিছু কারণ আছে। কোন কারণটা হচ্ছে হুম। ধরেন যে নিউজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ যে এবং এই নিউজগুলো খুব হাইলাইটেড হয়, হ্যাঁ। সেলিব্রিটিদের ছোট্ট বড় অনেক কিছুই হয়। হুম হুম পাশাপাশি যখন একটা নিউজ আসে একটু রসালো হয়, হ্যাঁ একটু মানুষের শিহরণ তৈরি করে, হুম হুম এরকম নিউজগুলো বেশি আসে। হুম হুম হুম। এবং ফ্যামিলিতে দেখা গেল যে কি হচ্ছে না হচ্ছে এগুলো মিডিয়াতে হ্যাঁ আসতেছে। হ্যাঁ ক্লিকবেট। তো এই জায়গায় দেখা যায় যে আসলে একটা মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হওয়ার পিছনে এগুলোতে কাজ করে। হ্যাঁ হ্যাঁ এগুলো তো আপনি অস্বীকার না করার না, সুযোগ এটা নেই। অস্বীকার করার কিছু নাই। এটা আবার একটা ইন্ডাস্ট্রি টিকে রাখতে হলে এটা করতে হবে। একজন তারকা বা একজন নায়ক অথবা নায়িকা বছরে কয়টা কাজ করে? সাপোজ যে 2টাই সিনেমা করলো সে, হুম, অথবা 10টা নাটক সে করলো, তাই না? এরকম সে বা 10টা 20টা নাটকটাই করলো। তো এই নাটকের বাইরে তো তাকে আলোচনায় থাকতে হবে। আচ্ছা, কারণ তার বাড়বে কিভাবে, মানে তার পেমেন্টটা বাড়বে কিভাবে? আপনার আমার বেতন তো বাড়তেছে পারফরমেন্সের উপর, তার পারফরমেন্সের উপর বেতনটা বাড়বে না? তো যারা নিয়ে যত আলোচনা, এখন তো এত চ্যানেল এবং এত তারকা, ধরেন যে আজকে একটা তারকা আসলো, মনে করেন জুলেখা বানু, হ্যাঁ, একদম নতুন। তো জুলেখা বানুর আয়শা কি করতে হবে? সে যদি 40টা নাটক করে, এমনও আছে আমি দেখছি যে 80টা নাটক হয়ে গেছে, আমি নিজেই জিজ্ঞাসা করছি যে আপনি কে? আমি 15 বছর ধরে জার্নালিজম করছি, বিনোদন, সে 80টা নাটক করে ফেলছে, বাট আমি বলছি যে আপনি কে? আমি তাকে চিনি না, বাই এনি চান্স হয়তো তার সঙ্গে আমার দেখা হয় নাই বা তার কাজের সঙ্গে আমি পরিচিত না। তো আমি যদি না চিনি, দর্শক কিভাবে চিনবে? তো এই জুলেখা বানুরা কি করবে? জুলেখা বানুরা হঠাৎ করে এমন কন্ট্রোভার্সি তৈরি করবে যাতে মানুষ তাকে তাকে চেনে। চেনে। প্রথম কথা তাকে চেনে। সে একটা অসংলগ্ন কথা বলে ফেলবে। আমি এমন অনেক তারকা যারা আমার কাছে নিজে স্বীকার করছে যে শিবলি ভাই ওটা তো আসলে বলছি একটু মানে হাইপে আসার জন্য। এখন আমি তো ওই নামটা বলবো না, তাহলে তো আমার প্রফেশনাল উপর আমার অনেস্টিটা চলে গেল। সে তো আমাকে বিলিভ করে বলছে যে শিবলি ভাই এটা আমি বলছি, ইচ্ছা করেই বলছি, আচ্ছা যাতে ফোকাসটা আমার দিকে থাকে এই সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, তো এই ফোকাসটা থাকলে কি হয়, যখন আপনি দেখছেন যে এ ফোকাসে আছে, ডিরেক্টর বলে যাচ্ছে এর নিয়ে একটা নাটক বানাও, এর নিয়ে নাটক বানাও, ওই নাটক ভিউ হবেই। আচ্ছা, মানে মানুষ যেহেতু মাথায় আছে, মানুষের মাথায় আছে, চেনে, সবাই চিনে নেগেটিভ গেছে। মার্কেটিং বলা যায় নেগেটিভ এক মার্কেটিং। ধরনের। এবং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুবিধা, আপনার ইস্যু তো বেশি দিন থাকতেছে না। আপনি আজকে যেই তারকারে মানে গালমন্দ করলেন, 1 মাস পরে আপনার জিজ্ঞাসা, ও কি যেন হয়েছিল, মাথা চুলকানো, কি যেন হয়েছিল, ভুলে গেছি। এই ট্রেন্ডে আসলে আর থাকে না, থাকে না। সো আমার একটু কন্ট্রোভার্সি করতে সমস্যা কি? এই আর কি। এখন আমরা যদি আরেকটা বিষয় আসি, এটা খুব সিরিয়াস ইস্যু, আপনি যেহেতু হাদি ভাইয়ের ইস্যুটা নিয়ে আসলেন, তো তারকাদের মধ্যে আসলে রাজনৈতিক সচেতনতা কতটুকু, বা ওনারা অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে খুব বেশি ইনভলভ হন না বা ভোকাল থাকেন না, সেটা জাস্টিসের পক্ষে হোক বা জুলুমের বিপক্ষে আমরা যদি বলি হোক না কেন। আচ্ছা, সব তারকার কথা বলতে পারবো না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি। বাংলাদেশে আমার যে অভিজ্ঞতা সেটা দেখছি, তারকারা যখন ধরেন যে ইনসাফের কথা আসে, ধরেন যে এই মুহূর্তে হাদির বিচারটা চাওয়া দরকার, রাইট, এটা ইনসাফের পক্ষের কথা। যে কোনো মানুষ যার ভিতর মানবতা আছে, ভাই আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, যেটাই করেন, একটা মানুষকে পেছন থেকে এসে, কাপুরুষ তো পেছন থেকে আসছে, ব্লাডি, তাই না? পেছন থেকে আসছে কি, ওকে পুরুষ, মানে ও আসলে ওর চেহারা দেখতে পারে আয়নায়, পেছন থেকে এসে যে গুলি করে, মানে সে কি আসলে পুরুষের মধ্যে আছে? আরে কুকুর কামড়াইলো, সামনে এসে কামড়ায়। আর এর মাঝখানে যেটা বলতেছিলাম, তো পিছন থেকে এসে গুলি করলো। তো গুলি করার পর এখন প্রত্যেকটা মানুষের উচিত হাদি হত্যার বিচার চাওয়া। এখন হাদি হত্যার বিচার যদি চান, অনেকেই ভাবতেছে উই আর নট শিওর, বা আমাদের হাতে হয়তো প্রমাণ নেই, আন্তর্জাতিকভাবে এটা প্রমাণ করতে পারবে, কিন্তু আমাদের মনে কামড়াচ্ছে বা আমরা সন্দেহ করতেছি এটা ভারতের হাত আছে। রাইট, ভাবতে তো আর দোষ নেই, প্রমাণ তো আদালত করবে, আমার কথা দিয়েই তো আর সব কিছু হয়ে যাবে না। এখন উনি যদি হাদির কথা বলেন যে আমরা হাদি হত্যার বিচার চাই, ভাই কলকাতায় তো তারা আর নিবে না। রাইট, কলকাতার যে সিনেমাগুলো হয়, দাদা খেয়েছো গিয়েছো, এই সিনেমায় তো তারা তাদেরকে নিবে না। ফলে সে কি করবে, সে একটা স্ট্যাটাস দিবে, আমি শিল্পী ভাই, আমি সংস্কৃত মানা, আমার সাথে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে রাজনৈতিক প্রশ্ন করো না। কিন্তু এই তারকাই অনুকূল পরিবেশে শেখ হাসিনার জন্য ভোট চাইছে এবং বলছে যে শেখ হাসিনার মতো নেত্রী ঘরে ঘরে থাকা দরকার, এই অভিনেত্রী আজকে বলতেছে যে রাজনীতির সঙ্গে সংস্কৃতির কোনো বা শিল্পের কোনো যোগাযোগ নাই। আপনি বুঝতে পারেন দ্বিমুখিতা? অনেক আছে, নাম ধরে লিস্ট ধরে বলে দিতে পারবো, এরা করছে। বাংলাদেশে এখন 3 শ্রেণীর তারকা আছে। এক শ্রেণী সত্যি আসলে নন আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগের পছন্দই করে না। আরেক শ্রেণী সত্যি আওয়ামী লীগ,
অরুণা বিশ্বাস যেটা বলছে গরম জল ঢেলে দাও, সে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে যাচ্ছে। ফলে অরুণা আওয়ামী লীগ, আমি ধরে ফেলছি সে আওয়ামী লীগ। আর আরেকজন আছে আমি ধরে ফেলছি যে নন আওয়ামী লীগ। কিন্তু কিছু কিছু আছে গাদ্দার, কিছু আছে গাদ্দার, এরাই হচ্ছে সবচেয়ে সমস্যা। ভাই আপনি অরুণা বিশ্বাসকে আপনি জাজ করতে পারতেছেন, বুঝতেছেন সে আওয়ামী লীগ, অতএব সে আর আপনার কাছে হার্মফুল কিছু নাই, লুকানো কিছু নাই, ও তো আওয়ামী লীগ, ও আসলে আমি সাবধান হয়ে যাব। কিন্তু কিছু আছে গাদ্দার প্রচন্ড মাত্রায়, এরাই হচ্ছে প্রচন্ড হার্মফুল। আর এদের হারটা কেমন, এটার শতাংশ কেমন? এটা শতাংশ কম। তো এখন আমরা যেটা বললাম যে জাস্টিসের জন্য দাঁড়ানো, সেটা যেই হোক, যে পক্ষের হোক, সেটা দাঁড়ানো দরকার। এখন মার্কেট চলে যাওয়া বা নিজের ভবিষ্যৎ চিন্তা করে তো আসলে আমরা শুধু তো শোবিজে দেখি না, সব জায়গায় তো এরকম আছে যে সবাই নিজের অনুকূল পরিবেশে এক ধরনের কথা, আর প্রতিকূল পরিবেশে আসলে ভিন্নভাবে চলা, এটা তার মানে জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তো এখন জীবন জীবিকা নির্বাহ করার জন্য কেউ যদি নিজেকে ঢেকে রাখে, এটা কি অন্যায়? না, জীবন জীবিকা নির্বাহ করার জন্য ঢেকে রাখা অন্যায় না, কিন্তু হচ্ছে আপনি আমি বলি একদম সহজভাবে করি, অনেক ক্ষেত্রে কুকুরের মাংস বিক্রি করাও অন্যায় না যদি আপনি দোকানে লিখে রাখেন যে এখানে কুকুরের মাংস বিক্রি হয়। আচ্ছা, গরুর মাংস বিক্রি করাও না, ক্ষতিকর না যদি আপনি লিখে রাখেন এখানে গরুর মাংস বিক্রি হয়। অন্যায় কোনটা? আপনি লিখে রাখছেন গরুর মাংস বিক্রি হয়, কিন্তু আপনি বিক্রি করতেছেন কুকুরের মাংস। আপনি বলতেছেন যে শিল্প সংস্কৃতি আর রাজনীতি আলাদা, আমাকে রাজনীতির বিষয়ে প্রশ্ন করো না, কিন্তু যখনই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয় আপনি দৌড় দিয়ে যায় বলেন যে অমুকের ফাঁসি চাই, তমুকের জেল চাই। তখন আপনার কোথায় থাকে যে রাজনীতির শিল্প আলাদা না? আপনি যখন শেখ হাসিনা ডাকে দৌড় দিয়ে গণভবনে চলে যান, যাই আপনি দুই হাত এরকম করে আপনি বলেন মা মা এরকম করছেন, তখন কোথায় থাকে আপনার যে শিল্প আর রাজনীতি আলাদা? খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করেন, আপনি ঢিল মারেন, এই করেন, তখন কোথায় থাকে যে শিল্প আর রাজনীতি আলাদা জিনিস? তখন তো বলেন না। এখন যখন আপনারা চিপায় পড়ছেন, এখন যখন আপনাদের বয়ান দরকার, ওসমান হাদির পক্ষে আপনাদের বয়ান দরকার, তখন আপনারা বলতেছেন আমাকে রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করো না, আসলে আমি শিল্পী, আমি রাজনীতির কিছু বুঝি না। টাউট, বাটপার। এর ভিড়েও মানে এর মাঝেও তো আসলে আপনি যেটা বলছেন যে জাস্টিসের পক্ষে দাঁড়ানোর অনেক মানুষই আছে, আমরা দেখিও। আসলে আমরা যে আপনি যাকে নিয়ে লিখছিলেন যে আসলে আসাদ ভাই, উনিও তো একজন অভিনেতা, আসলে আসাদ, তো ওনার সম্পর্কেও তো আলোচনা হচ্ছে, উনি পাকিস্তানি, কারণ হচ্ছে উনি হাদির পক্ষে কথা বলছেন, গণজাগরণ মঞ্চে গিয়ে আবার তথাকথিত সেলিব্রিটিদেরকে নিয়েও কিছু কথাবার্তা উনি বলেছেন, এটা নিয়ে আপনি লিখেছেন আসলে। তো সে জায়গাতে এরকম মানুষও তো আছে নাকি আসাদ ভাই সম্পর্কে আপনার? আসাদুল্লাহ আসাদ, মেরুদণ্ডওয়ালা একজন অভিনেতা, এবং তিনি সেটাই করছেন যেটা এই মুহূর্তে করা দরকার ছিল। আসাদ ভাই, উনি হয়তো মেইন স্ট্রিমের খুব না, মানে ওনার খুব পপুলার নায়ক না, হোয়াট এভার ইট ইস, বাট উনি তো শিল্পী, আর্টিস্ট, এবং এক শিল্পের জায়গা থেকে যেটা করা দরকার তিনি সেইটা করে যাচ্ছেন। আসাদ ভাই দুর্দান্ত একজন মানুষ। ওনাকে কয়েকদিন আগে একজন পরিচালক, তার নাম হচ্ছে সম্ভবত তানভীর, আমি নিউজটা করেছিলাম, তাই না? উনি কার পোস্টে গেলেন আমি সুমনা সোমা আপা, উনি হচ্ছেন হুমায়ুন আহমেদের একটা সিনেমায় উনি হচ্ছেন অভিনয় করেছিলেন, তার পোস্টে উনি বলেছেন তাকে, মানে আর কি আসাদ ভাইকে বলেছেন হচ্ছে কি কিছু একটা বলেছেন, পাকিস্তানির মতো দেখা যায়, এটা পাকিস্তানি জারস বীজ, এরকম কথা বলেছিলেন। এখন এই যে পাকিস্তান বিদ্বেষ, বা পাকিস্তান বিদ্বেষ বা ভারত বিদ্বেষ, যেই ধরনের বিদ্বেষী হোক, দুইভাবে আপনি অ্যাডপ্ট করতে পারেন। একটা হচ্ছে যে আপনি অনেক ইতিহাসের বইটই পড়ে ঘাটলেন, অনেক পড়াশোনা করলেন, এবং হচ্ছে আপনি যুক্তি খণ্ডনও করলেন। আসলে পড়াশোনার নিয়ম কি? আপনাকে বলা হলো যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আপনি 10 জায়গায় ক্রস চেক করবেন যে আসলে সূর্য পূর্ব দিকে ওঠে কিনা। সূর্য তো আসলে পূর্ব দিকে ওঠে না, সূর্য বছরে 2 দিন পূর্ব দিকে ওঠে, তাই না? আপনার ক্রস চেক করতে হবে। তো যারা ক্রস চেক করে না, মজার ব্যাপার, আমি আবার বলতেছি, যারা শ্রুতি বোঝেন তো, মানুষের কাছে শুনছি আর কোনো ডকুমেন্ট নাই, এটা বলে শ্রুতি। যারা শ্রুতিটাকে অকাট্য মনে করে যে শ্রুতিটাই সঠিক, এই টাইপের লোকেরা আওয়ামী লীগ বেশি করে। আচ্ছা, ঠিক আছে, আপনার কি গবেষণা? আমার অভিজ্ঞতা, গবেষণা, মানে আমার দেখা, আমার বেড়ে ওঠাই যে আমার 38 ইয়ার্স ওল্ড, আমি 38 বছর, এই 38 বছরে আমার যেটা মনে হয়েছে যে যারা শ্রুতিকে অকাট্য মনে করে, যে আমার বাবা বলছে এটা, বা অমুক জায়গায় শুনছি এটা, অতএব এইটা,
আচ্ছা, ঠিক আছে, এরা আওয়ামী লীগ বেশি করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, গরিব মানুষের মধ্যে আওয়ামী লীগ করার প্রবণতা বেশি। আচ্ছা, এটা কেন? এটা একটা মজার ব্যাপার। গরিব মানুষ বলতে হচ্ছে আপনি দেখবেন একটা সময় বাসায় টেলিভিশন আছে, এটা কিন্তু একটা পশ ব্যাপার। ওরে বাবা, বাসায় টেলিভিশন আছে, এরা খুব রিচ। আচ্ছা, টেলিভিশন আস্তে আস্তে অ্যাভেলেবেল হতে থাকলো, এর সাথে সাথে অ্যাভেলেবেল হলো ডিশ অ্যান্টেনা, ডিশের তার। তো ডিশের তার যাদের বাসায় থাকে তারা তো ভাই 10টা চ্যানেল দেখে, বিটিভির বাইরেও 10টা চ্যানেল দেখে। আর বিটিভি কি করতো, বিএনপির আমলে কি করতো, খুব ভালো আছে দেশ, খালেদা জিয়া খুব ভালো। আবার আওয়ামী লীগের আমলে কি করতো, যে খুব ভালো আছে দেশ, শেখ হাসিনা হলে একদম ফেরেস্তা, এরকম একটা জিনিস করতো বিটিভি। তো যাদের বাসায় বিটিভি ছাড়া আর কিছুই নাই, ডিশের টাকা যে অ্যাফোর্ড করতে, মাসে মাসে 300 টাকা নিত তখন মাসিক বিল। 300 টাকা কিন্তু অনেক টাকা ভাই। তো 300 টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা তো অনেকের ছিল না। তারা কি করতো, বা আমরাই কি করতাম, আমরা ডিশের তারের মধ্যে সুই ঢুকাই দিয়া ওইখান থেকে একটা তার আইনা টিভির পিছনে লাগাইতাম ডিশ দেখার জন্য। আচ্ছা, কারণ 300 টাকা তো ভাই, বুঝতে হবে, আমরা তো একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা। তো 300 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। তো বড় লোকরা 10টা চ্যানেল দেখতো, তারা 10 দিকের খবর জানতো। যখন ওই যে বিটিভি বলতো বাতাবি লেবুর ফলন, তখন সে সেটা বিশ্বাস নাও করলে পারতো, কারণ আরেকটা টেলিভিশন দেখাচ্ছে যে আসলে দেশের অবস্থা খারাপ। কিন্তু গরিব মানুষ যেগুলা প্রান্তিক, এরা ওই যে বিটিভিতে যেটা দেখতো সেটাই বিশ্বাস করতো। তো বিটিভিতে সারা যে 16 বছর ধরে দেখাইছে যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা খুব ভালো, উন্নয়নের জোয়ারে হারে 16 বছর ধরে সেইটা দেখতেছে। তার হাতে নেই স্মার্টফোন, সে সঠিক তথ্য পাচ্ছে না। রাইট, তার তথ্য গ্রহণের একমাত্র হাতিয়ার বিটিভি। সে গরিব, হ্যাঁ। অতএব তার মনে ভাই, মানে এখানে সরি আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সম্ভবত 82 বার বলেছেন যে নামাজ পড়ো। ভাই আল্লাহর একটা কমান্ডই তো মানে যথেষ্ট। 82 বার কেন বললো? আমাদের মসজিদের হুজুর বলছেন যে টিনের চালে যখন পানি পড়ে একটা ফোঁটায় কখনো জং পড়ে না, ফোঁটা ফোঁটা পড়তে 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 জং পড়ে এবং টিনটা ফুটা হয়। তোমার অন্তরটাকে ওইভাবে ফুটা করার জন্য আল্লাহ 82 বার বলছেন যে তুমি নামাজ কায়েম করো, নামাজ বারবার বলতে 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 এটাকে বারবার করানো। তো 16 বছর ধরে যদি একটা ছেলে মানুষের কানের সামনে বাজে যে বঙ্গবন্ধু অনেক ভালো, শেখ হাসিনা অনেক ভালো, সে তো এমনিই বিশ্বাস করবে। গরিব মানুষ, তার তো তথ্য গ্রহণের আর কোনো নাই, মিডিয়াম নাই। তো যারা হচ্ছে ক্রস চেকটা করে না, যেমন সে বিটিভিতেই দেখছে যে শেখ হাসিনা ভালো, সে আরেকটা চ্যানেলে দেখে নাই, সে হয়তো আমার দেশ পত্রিকা পড়ে নাই, সে হয়তো যে ইনকিলাব পত্রিকা পড়ে নাই, সে পড়ছে হয়তো জনকণ্ঠ, সে দেখছে ডেইলি স্টার, সে প্রথম আলো, এগুলা দেখে দেখে আইসা মনে করছে যা রে শেখ হাসিনাই তো সবকিছু, এইটাই তো আসল ইতিহাস। আচ্ছা, এরা আওয়ামী লীগ করে। এই কারণে আপনি দেখবেন যে আমি জানি না পিনাকি কত ভালো কত খারাপ, আমি জানি না ইলিয়াস কত খারাপ কত ভালো, আমি জানি না ফাহাম কত ভালো কত খারাপ, বাট তারা কিন্তু এইটা সত্য যে তাদের অনেক স্টাডি এবং তারা খুব সুন্দর বলে। তাহলে এই যে এই মেধাবী লোকগুলা কেন আওয়ামী লীগে নাই? মেধাবী লোক কেন আওয়ামী লীগে নাই? বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আসলে যে প্রসঙ্গে ছিলাম আবার আসে এই প্রসঙ্গটাই, ঠিক আছে। এখন এই যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা আসলো, এটা অন্য জায়গায়ও আছে। আমরা যেহেতু আপনি মিডিয়ার মানুষ বা সাংবাদিকতা করেন, সেই জায়গা থেকে আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা। তো আপনি বলছিলেন যে একটা বিখ্যাত উক্তিটা আমরা ফেসবুকে বিভিন্ন সময় ফটোকার্ডও দেখেছি আসলে, যে কুত্তার বাচ্চার মাথায় গুলি করলে এতক্ষণে আমাদের সবিজ উত্তাল হয়ে উঠতো, সমস্যা হলো মাথাটা মানুষের। আচ্ছা, এই যে একটা উক্তি, এটার পিছনে আপনার ফিলোসফি কি আসলে? আচ্ছা, এটার পিছনে ফিলোসফি হচ্ছে যে এই ঘটনা, এই একটা কার্ড মনে হয় শেয়ার করেছিল আমার স্ট্যাটাস দিয়ে, কার্ড বানিয়ে অনেকে শেয়ার করছিল, ভাইরাল হয়েছিল। তো এটা হয় যে কয়েকদিন আগে 8টা কুকুরকে মেরে ফেলা হয়। খুবই খারাপ কাজ, অবভিয়াসলি এটা খারাপ কাজ। একজন মহিলা এরকম মেরে ফেলে 8টা কুকুরের ছানাকে, সেটা নিয়ে আমাদের শোবিজ তোলপাড়। হ্যাঁ, কিন্তু পরক্ষণে আমরা যখন দেখলাম আমাদের শহীদ বীর ওসমান হাদি, তাকে যখন একটা কাপুরুষ, পেছন থেকে আসা কাপুরুষ, ইতিহাসে যারাই পেছন থেকে আসছে এরা কাপুরুষ, এবং সুদর্শন কাপুরুষ এসে তাকে হত্যা করলো। এবং সবিজ মানে কথা বলতেও মানে কি মানে হ্যাঁ মরছে কতই তো মারা যাচ্ছে, মানে তার পাত্তাই দিল না। 8টা কুকুরের বাচ্চাকে তারা যেভাবে পাত্তা দিছে, ওসমান হাদিকে ওইভাবে সে পাত্তাটা দেয় নাই। মানে এখানে তাহলে তারা কি? তারা কিন্তু হিউম্যানিস্ট হইল না। হিউম্যানিস্টের কাজ কি? মানবতাবাদের কাজ কি? মানুষের জন্য কাঁদা, মানে সবার জন্য, যে মানুষই হোক না। হ্যাঁ, হিউম্যানিস্ট এবং ম্যামালিস্ট এই টার্মগুলো তো আমাদের সাহাবাইগুলা পড়ে না। এগুলা
ম্যামালিস্ট কি, হিউম্যানিস্ট কি, এগুলো তো পড়ে না তারা। ম্যামালিস্ট হলো ম্যামালদের জন্য কাঁদে, কুকুরের জন্য কাঁদে, এটার জন্য কাঁদে। এদিক দিয়ে কি করে, কেএফসিতে যায় সে মুরগি খায়। রাইট, তসলিমা নাসরিনের মতো। হ্যাঁ, কেএফসি যেতে সে মুরগি খায়। তসলিমা নাসরিনের কথা কি বলবো, সে সারাদিন ইসলাম মানে ধর্মকে গালি পারে আর বলে আমি নাস্তিক, পরে যায় শিবের মাথায় পানি ঢালে। শিবের মাথায় পানি ঢালাকে আমি অপরাধ বলছি না, কিন্তু তুমি বলছো তুমি নাস্তিক, তুমি ইসলামকে বকা দিচ্ছ, কিন্তু কম্প্রোমাইজ করতেছো হিন্দুর সঙ্গে। তুমি বলো তুমি হিন্দু, আমরা মেনে নেই, তোমাকে সম্মান করব, সমস্যা নাই তো। হিন্দুরা তো আমার শত্রু না, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে। ঠিক আছে, আচ্ছা, যেটা আসছিলাম তো তারা তখন এটা এই জন্য আমি বললাম যে যখন কুকুরের মাথায় কুকুরকে হত্যা হয় তখন তারা এরকম চিল্লায়, কিন্তু মানুষের গুলি খাইলো, এটা হইলো না। এখন কথা হলো যে কেন বাংলাদেশে হঠাৎ করে কুকুরের প্রীতি বা বিড়ালের প্রীতি। আচ্ছা, কুকুর বিড়ালের প্রীতি খারাপ কিছু না, আমাদের অবশ্যই না। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের বাবা, রাইট, তাই না, একজন সাহাবী নাম দিয়েছেন আসলে। এখন আমি যদি বলি যে বিড়াল তুমি ভালোবাসো না ভাই, এটা হচ্ছে সাহাবীর সাথে আমার বিট্রে করা, সেই ক্ষমতা আমার নাই, আমি তো জাহান্নামে চলে যাব, সেই ক্ষমতা আমার নাই। বিড়ালকে অবশ্যই আমি ভালোবাসবো, কুকুরকে পানি খাওয়াবো, কুকুর আল্লাহর সৃষ্টি, এই কুকুরের সেবার জন্য আমি বেঁচে যেতে পারি। হ্যাঁ, এরকম ঘটনা তো আছে আসলে। কুকুরের সেবার জন্য আমি বেঁচে যেতে পারি, কুকুর আমাকে ভালোবাসতে হবে। এবং বিলিভ ইট অর নট, আমার বাবাও আমাকে অনেক শিক্ষা দিচ্ছেন, এর মধ্যে কিছু কিছু শিক্ষা আমার বাবা এটাও মানে এরকম বলছে যে চোর সে যদি তোমার সিনিয়র হয় তার গায়ে তুমি হাত তুলবা না। আমার বাবা কখনোই অ্যালাউ করতেন না আমি কুকুর বিড়ালকে ইটা মারলে আমাকে আর কি মানে বইকা সর্বনাশ করে ফেলতো, এবং আমি কখনো চিন্তাও করতে পারি না আমি কখনো কোনো কুকুরের গায়ে বা বিড়ালের গায়ে ইয়ে করবো। তার মানে কি আমার ভিতরে কুকুর বিড়ালের প্রেম নেই? আমার ভিতরে আছে। তার মানে কি আমি কুকুর বিড়ালের এগনিস্টে না? আমি তো কুকুর বিড়ালের এগনিস্টে যাইতে পারবো না, কারণ আবু হুরায়রা আমাদের সাহাবী, উনি বিড়াল পালতেন। আমি তো কুকুর বিড়ালের এগনিস্টে যাইতে পারবো না। তাহলে আমি কোনটার বিরোধিতা করি? বিরোধিতা করতেছি একটা বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে বাংলাদেশে, সেটা হলো পেট ফুড। রাইট, পেট ফুডের একটা বড় 400 কোটি টাকার খাবার লেনদেন হয়েছে বাংলাদেশে। মানে অ্যাজ আই নো, আই অ্যাম নট শিওর যে সত্য না মিথ্যা, এটা আপনারা ক্রস চেক করে নেবেন। আমি সবাইকে অনুরোধ করছি আমার দেয়া তথ্যগুলো ক্রস চেক করে নেবেন, ঠিক আছে? কারণ আমি যে গণমাধ্যমে দেখি সেটা ভুল হইতে পারে, ফলে আমার কথাই যে একদম অকাট্য এরকম না। কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখছি বাড়ছে, হ্যাঁ বাড়ছে। তো বাড়ার জন্য ওই যে বললাম যে রাজাকারিজম, পাশ্চাত্য চাচ্ছে এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশেও হোক, তাইলে এখন কিছু রাজাকার লাগবে যারা এই যে পাশ্চাত্যের এই কালচারটাকে এখানে নিয়ে আসবে। রাজাকার কে হবে? এই ক্রিকেটাররা, এই অভিনয় শিল্পীরা। ম্যাক্সিমাম অভিনয় শিল্পীদের বাসায় একটা করে কুকুর। এটার পিছনে কত টাকা খরচ করে জানেন আপনি? একটা শেল্টার হাউসে একটা বিড়াল, ধরেন আপনি বেড়াতে যাবেন একটা শেল্টার হাউসে, আপনি একটা যদি বিড়াল রেখে আসেন, বা আপনার ঘরে 2টা বিড়াল আছে, ওটা যদি রেখে আসেন 1 মাস রাখতে কত টাকা লাগে আপনি জানেন? খবর নিয়ে দেখেন। এই টাকাটা না ভাই, ওই যে রাস্তায় ঘুমাচ্ছে যে ছেলেটা, ওই যে মানে রাস্তায় ঘুরে, এর পেছনে খরচ করলে হয়। আচ্ছা, কুকুর যে ক্রিয়েশন বা যে মানে যে জীব, ও কি ঘরে থাকার জন্য মানে তৈরি হয়েছে? ওর জন্য কি আদর্শ যে পরিবেশ, সেটা কি ঘরে? গৃহপালিত না আসলে। এক্স্যাক্টলি, আপনাকে বুঝতে হবে। আপনাকে যদি জঙ্গলে রেখে আসি, যতই আদর করুক আপনার জঙ্গলে ভালো লাগবে? আপনি তো জঙ্গলের জন্য তৈরি হন নাই, কুকুরও ঘরের জন্য তৈরি হয় নাই, তাহলে আপনি জোর করে কেন তাকে ঘরে আনতেছেন? কুকুর তো প্রতিবাদ করতে পারে না দেখে আপনার মনে হচ্ছে যে কুকুর এখানে ভালো আছে। কুকুর যদি প্রতিবাদ করতে পারতো আপনাকে বলতো তুই আমার ভাই জঙ্গলে রেখায়, বা আমার জেনে জায়গা ওখানে রেখায়, আমার তোর এই সুন্দর বিছানা ভাল লাগে না, এই সোফার আমার ভাল লাগে না, বলতো ভাই। তো এইটা কোন কথা যে কুকুরের যে স্বাভাবিক যে পরিবেশ, ওইখান থেকে আপনি কুকুরের নিয়ে এসে রাখতেছেন ইয়ার মধ্যে, জঙ্গলের মধ্যে, আপনি আপনার বেডরুমে আপনি রাখতেছেন। আচ্ছা, আপনার বেডরুমে কি রাখবেন সেটা আপনার ব্যাপার, সমস্যা নেই। আপনি কুকুর ভাল লাগবে, ভাল লাগতেছে, সব ভাল লাগতেছে, সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু আপনি দেখাচ্ছেন কি এটা কুকুর বিড়ালের ভালোবাসা? আসলে তো ভালোবাসা না। আপনি একটা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটে বাংলাদেশে ব্যবসাটা যেন বড় হয়, এই জন্য আপনি সবাই মেসেজ দিচ্ছেন কুত্তা পালো, বিলাই পালো, কুকুর পালো, বিড়াল পালো, এদেরকে ভালোবাসো, এটা করতেছেন। আপনি কেন 2 নাম্বার? আপনি এই কারণে 2 নাম্বার, কারণ আপনি যদি আসলে প্রাণীপ্রেমী হইতেন, আপনি ওই যে ঢাকা চিড়িয়াখানায় যায় বলতেন যে ভাই আল্লাহ রাস্তায় এগুলো সব ছাইরা দাও, অথবা এদেরকে অনুকূল পরিবেশ দাও, এদেরকে ভালো মতো খাওয়াও। এখনো হয়তো যে লাস্ট 3-4 বছর আগে যে দেখছি 2টা বাঘ আনছে মোটা তাজা চিড়িয়াখানার বাঘ, সিংহ, বিভিন্ন প্রাণীগুলোর অবস্থা দেখছেন আপনি? এদের দিকে তাকানো যায় না ভাই, কঙ্কাল হয়ে যাচ্ছে। এবং কি অবস্থা এদের অযত্ন, এদের বিরুদ্ধে এদের নিয়ে তো কথা বলতেছে না কোনো তারকা, কেউ কোনো কথা বলতেছে না। কেএফসি হাজার হাজার মুরগি নিধন করতেছে। মুরগির বাচ্চা কিভাবে মারে জানেন? মানে যেই পুরুষ মুরগি আর নারী মুরগি,
পুরুষ মুরগি তার ডিম দেবে না, না বা পুরুষ যেগুলো হয় মুরগির বাচ্চা আর কি, ডিম দেবে না। এদেরকে কিভাবে হত্যা করে আপনি জানেন? এভাবে ওদেরকে হত্যা করে যে একটা বড় পলিথিনে ঢুকায় ওটারে ভ্যাকিউম করে ফেলে, নিঃশ্বাস না নিতে পারে মারা যায়। কেউ কথা বলছে? কেউ কথা বলে নাই এটা নিয়ে। কারণ হচ্ছে ওই মুরগির জীবনের দাম নাই, কারণ মুরগির জীবন দিয়ে ব্যবসা হয়, KFC ব্যবসা করে। কুকুরের জীবনের দাম আছে, কারণ হচ্ছে কুকুর নিয়ে এখনো কুকুরের মাংসের কোনো ব্যবসা গড়ে ওঠে নাই। কুকুরের মাংসের আজকের ব্যবসা গড়ে উঠুক, কালকে থেকে এরা কুকুর নিজের ঘরের কুকুরে না জবাই দিবে। আবার একটা বিপরীত চিত্র তো আমরা দেখি, কিরকম? কোরবানি ঈদ আসলে দেখা যায় যে গরু কেন কোরবানি করা হচ্ছে এটা নিয়ে অনেকের কান্নাকাটি। হ্যাঁ, আর তারপরে হচ্ছে মানে রক্ত, তারপর ছুরি, এগুলো নিয়ে তো বহুত সেন্সিটিভ হ্যাঁ, এটা কথাবার্তা হয়। হয়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গরু কেন কোরবানি দাও তোমরা। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে এই টাকাটা দিয়ে দিলে হয় গরিব অসহায়কে। হ্যাঁ, গরিব অসহায়কে দিয়ে দিলে হয়। আচ্ছা, বাংলাদেশে কতগুলো মদের বার আছে? বাংলাদেশে কতগুলো ক্যাসিনো আছে? তো মদ তো স্বীকৃত যে এটা শরীরের জন্য খারাপ, লিভারের জন্য খারাপ। এটা মানে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও বলবে না মদ ভালো জিনিস, বলবে? না মদের বার করে কি লাভ আছে? ওখানে তুমি হাসপাতাল বানাও, সেটা তো বলতেছো না। আজ পর্যন্ত কেউ বলছে মদের বার সব মানে ধ্বংস করে ফেলো, এখানে হাসপাতাল বানাও? বলছে? বলে নাই। কি বলে? মসজিদ বানানো লাগবে না, হাসপাতাল বানাও। হুম ভাই মসজিদ তো ভালো, মসজিদের একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে। কি সবচেয়ে খারাপ লোকটা ওইখানে গেলে যতক্ষণ থাকে অন্তত 10টা মিনিট সে ভালো থাকে, রাইট। তার অন্তরে মনে হয় যে ধুর কাজটা আমি খারাপ করছি, সে বাইরে যায় আবার খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মসজিদে গেলে তার মসজিদ, মন্দির বা প্যাগোডা যেখানে যাক, সেখানে গেলে তার মনটা ভালো লাগে যে আহারে আমার এই কাজটা করা ঠিক হয় না, একটা উপলব্ধি হইতে পারে। হুম মদের বারে গেলে তো ওইটা হয় না, আরো উল্টাপাল্টা কাজ হয়। আরো উল্টাপাল্টা কাজ হয়। ঠিক আছে, তো সেই মসজিদ মন্দির না করে তুমি হাসপাতাল করতে বলো, তা মদের বার না করে হাসপাতাল করতে বলো না কেন? আচ্ছা, তুমি গরু কোরবানির টাকা তুমি কারে দিতে বলতেছো? যে গরিবরে দিতে বলতেছো। গরু কোরবানির টাকা তো গরিবের কাছেই যায়। আমি মাংস জবাই দিচ্ছি, গরু জবাই দিচ্ছি, দিয়া তুমি দেখো না যে বাংলাদেশে কি পরিমাণ, মানে একটা গরু কোরবানি হলে ওখানে কত গরিব মানুষ যাচ্ছে, ওখানে সিরিয়াল ধরে সবাইকে 2 পিস করে, 1 পিস করে বা 3 পিস করে মাংস দিচ্ছে না? পাচ্ছে বছরে 2টা দিন, একটা দিন কোরবানির ঈদের দিনে বাংলাদেশের কোনো মানুষ এক বেলা মানে না খায় থাকে? মানে কোরবানির ঈদের দিনে গরু মাংস খায় না এমন কোনো মানুষ আছে বাংলাদেশে? কোরবানি ঈদে খায় না, সে গরিব হোক বড় লোক হোক, খায় না? খায় তো। তোমার এমন কোন ইনস্টিটিউট আছে যে সারা বাংলাদেশের মানুষকে একযোগে একদিনে গরু মাংস খাওয়াইতে পারবে? কোন ইনস্টিটিউশন নাই, সম্ভবই না। সম্ভব না। মুসলিম ইনস্টিটিউশন, কোরবানি হচ্ছে সেই ইনস্টিটিউশন। কিন্তু তুমি ওটা বাধা দিয়ে বলতেছো গরিব মানুষ দিতে পারি। গরিব মানুষ দিচ্ছে, আমি চামড়া তো দিয়ে দিচ্ছি। গরিব মানুষ আমি ইয়ে করছি, গরুর মাংস খাওয়াচ্ছি, আমি আমার আত্মীয় স্বজনদেরকে আমি ফিডিং করছি, আমি খাওয়াচ্ছি আমার মাংস, আমি নিজে খাচ্ছি। আমার কম হলেও মানে গরুর মাংসের উপরে 3-4 দিন তো আমার চলতেছে, সারা বাংলাদেশ খাচ্ছে, ভালো থাকতেছে 3-4 দিন। ধরেন এরকম যদি হইতো কোনো একটা ইনস্টিটিউশনের উদ্যোগে হ্যাঁ, সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সে গরুর মাংস খাইতে পারলো, হ্যাঁ, এটা বিশ্বে কত আলোড়ন তৈরি করতো। আলোড়ন তৈরি করতো। যদি কোনো একটা সেকুলার ইনস্টিটিউশন এটা করতো যে আমরা অমুক তারিখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একবেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো, ভাই এটা নিউজ হয়ে যেত, এটা নোবেল পুরস্কার পাইতো। আসলে অথচ আমরা কোরবানিতে তো সেইটাই করতেছি। Right. আমরা অন্তত একটা দিন, আমি জানি একটা দিন না, 3-4 দিন গরু মাংস খায় কোরবানির At পরে। least. অন্তত আমি ধরলাম একদিন ভাই রাস্তায় যে যাদেরকে তোমরা গণমানুষ হিসেবে ধরো না, রাস্তায় যে শুয়ে থাকে সেও গরু মাংস খায় সেই দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই রিজিক তারা রাখছে। তাই তুমি কি বলতেছো গরুর মাংস কি কোরবানি না দিয়ে ওই টাকাটা গরিবকে দিতে? তোমার এই সেন্সটাই নাই, ওটা গরিবের কাছেই যাচ্ছে। আচ্ছা, এইবার তুমি আসো পহেলা বৈশাখে। 1 কেজি গরুর মাংসের দাম কত? 800-700 টাকা। 700, ওই যে কদিন আগে কিনলাম 785 মনে হয়। ভাই একটা 750 একটা মিড সাইজের মানে ইলিশের কেজি কত? 1200 টাকা, 1600 টাকা পর্যন্ত উঠে, 1800 টাকা পর্যন্ত উঠে না? তুমি তো কও না যে এইসব আজাইরা ইলিশ পান্তা এগুলা খাওয়া দরকার নেই গরিব দাও, তুমি তো এটা বলো না ভাইয়া। তুমি এটা বলো। আয়োজন করা হয় বিশাল হ্যাঁ, আকারে। তুমি এটা বলো না। তুমি তোমার এই যে ক্রিকেটের পিছনে তুমি এত টাকা খরচ করো, ক্রিকেট দিয়ে তুমি আমাদেরকে অনেক কিছু বোঝাও, ক্রিকেটে এই হয় সেই হয়। তাহলে আমেরিকা, রাশিয়া, চীন, এরা যে ক্রিকেট ছাড়া, যে ইরান নাকি যারা, হ্যাঁ বড় বড় রাষ্ট্রগুলোর কথা বলতেছি, ক্রিকেট ছাড়া তাইলে এরা কেমনে ভাই এত বড় সুপার পাওয়ার? ইসরায়েল তো ক্রিকেট মানে কি খেলে আমরা জানি না, তাই এরা কেন সুপার পাওয়ার? তার মানে কি ভাই ক্রিকেট আসলে কিছুই না, এটাও ব্যবসা আসলে। ক্রিকেট কিছুই না, মানে এটা দিয়ে জাতির কোনো লাভই নেই। লাভ থাকতো যদি ভাই ক্রিকেটের মধ্যে লাভ থাকতো, সবার আগে আমেরিকা আর ইসরায়েল এটারে খেলতো, এটা শিওর। এটা আপনি মনে রাখবেন। লাভ যেখানে আসে ইহুদিরা সেখানে আসে, যেখানে 1 টাকা লাভ আছে সেখানে ইহুদিরা থাকবেই। ফলে এই স্পোর্টস দিয়ে যদি লাভ হইতো,
বা জাতীয়তার কোনো লাভ হইতো, জাতীয়তাবাদিতার কোনো লাভ হইতো, ইসরায়েলরা এটারে হাতছাড়া করতো না। রাইট। ঠিক আছে, যেহেতু ইসরায়েলরা খেলে না, যেহেতু চীন এটা মানে আর কি অত পাত্তা দেয় না, আমেরিকা এটার পাত্তা দেয় না, তার মানে বুঝতে হবে তুমি আমার যতই বলো যে ক্রিকেট অনেক বড় কিছু, আলটিমেটলি এগুলো হচ্ছে তোমার বেহুদা কথা, আজাইরা। তো তুমি এই ইনস্টিটিউশনে খেলো, পোলাবান খেলবে টুকটাক, হ্যাঁ এই জায়গায় যাবে, সেখানে এত বড় বিপিএল আইপিএল করে লাভ নেই, গরিবরে দিয়ে দাও। তোমার গরিবরে নিয়ে যদি এতই চিন্তা হয়, বিপিএল এর টাকা তুমি গরিবরে দিয়ে দাও। তুমি আমার ইনস্টিটিউশন ভাঙতে চাচ্ছ কেন? তুমি যদি আমার ধর্মীয় ইনস্টিটিউশন ভাঙতে আসো, তো অবভিয়াসলি আমি তোমার সেকুলার ইনস্টিটিউশন ভাঙতে যাব। তুমি আমার মন্দির ভাঙলে, তুমি যদি আমার মন্দির ভাঙো, আমার মসজিদ যেমন ভাঙো, তেমনি তুমি যদি আমার মসজিদরে বলো যে মসজিদ ভাঙ্গা তুমি হাসপাতাল বানাইতে চাও, আমি তো বলবোই যে তুমি মদের বার ভাঙ্গা হাসপাতাল বানাও, বলবো না? রাইট। খুব স্বাভাবিক। তো এই যে নানান ধরনের আমাদের সমাজের দ্বন্দ্ব, তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তারপর হচ্ছে শ্রেণী দ্বন্দ্ব, অনেক কিছুতে আসলে বিরাজমান। সে জায়গা থেকে এই সমাজটাকে একটু সুন্দর করার জন্য, আমাদের কালচারটাকে আর একটু পরিশীলিত করার জন্য, আমাদের এই দেশের মানুষের উপযোগী কালচারকে আসলে তৈরি করার জন্য যারা কাজ করেছেন, আমরা যেটা বলছিলাম যে ওসমান হাদির আলোচনা ইতিমধ্যে অনেকবার হয়েছে। আপনার আরেকটা কোটেশন ওসমান হাদিকে নিয়ে আছে, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন হাদি অনেকের কাছে অনেক কিছু, আমার কাছে হাদি হলেন হক ও বাতিলের মধ্যকার সীমানা। হ্যাঁ, হাদি অনেকের কাছে অনেক কিছু হতে পারে, সে কালচারাল একজন বীর, সে পলিটিক্যাল শক্তি। আমার কাছে হচ্ছে হক ও বাতিলের সীমানা, মানে হচ্ছে জাজমেন্ট। দেখেন, আমার একটা খুব শখ আছে, গোপন একটা শখ ছিল, যেটা পূরণ হওয়ার নয়। মানে আমি আল্লাহর কাছে মাঝে মধ্যে চাইতাম যে আল্লাহ তুমি আমাকে 570 খ্রিস্টাব্দের ওই দিকে যদি আমাকে আনতা, তাহলে তো মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পার্সোনালিটিকে আমি দেখতে পারতাম, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারতাম। মানে দেখাটাই তো অনেক বড় কিছু ভাই। আবার মাঝে মধ্যে ভাবি যে এমনও তো হইতে পারতো আমি তাদের বিরোধিতা করছি, তার তো আমার জাহান্নাম কনফার্ম, আমি জেনে আসছি ভালো আসছি। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আল্লাহ, আমি যে জন্মাইছি আমি তো মরে যাব, আমার এই দুনিয়ায় ইসলামের পক্ষে কথা বলছে এরকম একটা বীর তুমি আমার একটু দেখাইও একদিন। আচ্ছা, আল্লাহ আমার সেই দোয়া হয়তো কবুল করছে। ঠিক আছে, মানে ইসলামের পক্ষে কথা বলছে এমন বীর আমি দেখতে পারছি, এবং আমার সবচেয়ে বড় মানে প্রাপ্তি, ওই বীর আমাকে চিনত, ওই বীর আমাকে ভালোবাসতো। মুসলিমদের বীর ওসমান হাদি আমাকে ভালোবাসতো। বীর ওসমান হাদি, যে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার যেদিন করবেন, উদ্বোধন করবেন, তিনি আমাকে ফোন দিয়েছেন। আমার জ্বর হইলে এমন হয়, আমি জ্বর হইলে আমার ঘর থেকে আমি আমার মায়ের ঘর পর্যন্ত যাই না। মানে জ্বর হইলে আমি এতটাই বিছানা কাতর হই যে আমি আমার মায়ের ঘরে যাই না, আমার ঘর থেকে বড় জ্বর আমি বাথরুমে যাই। বীর ওসমান হাদি তিনি যখন আমার ফোন করলেন, শিবলি ভাই কালকে ইনকিলাব কালচারাল সেন্টারের উদ্বোধন, আপনার আসতে হবে। আমি কিছু জ্বর তো আমার জ্বর হোক আসতেই হবে আপনারে। আমি চলে গেছি, এবং ওইটাই আমার জীবনের প্রথম যে জ্বর শরীর নিয়ে মুভ করা। জ্বর হইলে আমি অফিসেও যাই না, চাকরি থাকলাম না, জ্বর হইলে অফিসেও যাই না, কিন্তু আমি গেছি। ওনার সাথে আমার সাথে একটা ছবি আছে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি। আপনি তো অনেক সেলিব্রিটির সাথে ছবি আছে আপনার। অনেক সেলিব্রিটি থাকতে পারে, কিন্তু আমার যদি বলা হয় এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি বীর ওসমান হাদির সঙ্গে একটা ছবি তুলতে পারছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। হাদিকে নিয়ে আলোচনা আসলে অনেকটা হওয়ার পরেও আমরা একটা জিনিস দেখেন যে হাদি কিন্তু অনেকের শত্রু ছিল, অনেকের। কারণ সে এমন কোনো দল, এমন কোনো মানে কাল্ট, এমন কোনো শক্তি নাই যার বিরুদ্ধে সে বলে নাই। পাশাপাশি বাংলাদেশপন্থী যারা আছে, ইসলামপন্থী যারা আছে, তাদের প্রতি একটা মানে অগাধ মানে মায়া ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। কিন্তু একটা জায়গা দেখেন যে হাদি মৃত্যু থেকে ধরে হাদির কবরস্থ করা পর্যন্ত, ইভেন কাজী নজরুলের পাশে কেন কবর দেওয়া হবে সেটা নিয়েও আমাদেরকে কোট আনকোট শাহবাগী বলি, তারা কিন্তু বিরোধিতা করেছে। এবং এটা কোনো অবস্থায় কাজী নজরুল ইসলামের সাথে মানে এটাকে একটা বিরোধ দেখিয়ে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো আপনার কি মনে হয় এটা কারণ কি? হাদির প্রতি তাদের এত কেন? এটা বিরোধিতা করতে হবে এই জন্য করছে, কারণ কি ওনার তো ওই যে যারা শাহবাগী বলতেন, কোট আনকোট ওটা শাহবাগী। আচ্ছা, এই শাহবাগীদের কাজ হলো এই যে এখন কিছু কাজ টাজ করবে, আবার আওয়ামী লীগ ঘেঁষা কোনো দল আসলে এই যে সার্টিফিকেট, যে দেখো আমি কিন্তু এই কাজ করছি, অতএব আমাকে এখন এই খেজুরের গুড়টা দাও, এই দইটা দাও, এই দুধটা দাও। তো
এগুলো একটা স্ট্যাটাস দিয়ে রাখলো এগুলো, কিন্তু আলটিমেটলি এদের কিছু করার নেই। কারণ হাদির ওই যেটা বললেন, হাদির অনেক শত্রু, হাদির আসলে অনেক শত্রু না, মুসলমানের অনেক শত্রু হয় না, মুসলমানের শত্রু সবসময় একটা হয়, মুসলমানের শত্রু একমাত্র শত্রু শয়তান, ওই যে অনেক শত্রু না, মুসলমানের একটা শত্রু থাকে। আচ্ছা। হাদির শত্রু অনেক না, হাদির শত্রু একটাই, শয়তান। হাদির শত্রুটা যে করবে শয়তান, সোজা কথা। ওই যে আমি বললাম হক ও বাতিলের মাঝখানে সীমানা, হাদির পক্ষে আছেন মানে আমি এভাবে দেখি ব্যক্তিগতভাবে, আপনি হাদির পক্ষে আছেন আপনি হক, আপনি হাদির পক্ষে নাই, আপনি যদি ইনাবিনাও কোনো কথা বলেন আপনি আমার চোখে বাতিল। হাদির জানাজা তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা হ্যাঁ। অনেক বড় জানাজা, আপনি সেটাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ। তো সেই সময় আমরা মানুষকে দেখেছি আসলে মানুষের যেই দোয়া, এবং এটা অনেক বড় প্রাপ্তি আমার মনে হয়, যে এর চেয়ে বেশি প্রাপ্তি আর কি হতে পারে একটা মানুষের জন্য। না, সেটাই আসলে এই যে হাদির জানাজা যেতে পারছি, দেখেন আমার মুখে হাসি, মানে হাদিকে মেরে ফেলা হয়েছে এটা যেমন দুঃখের, কিন্তু আমি হাদির জানাজা যাইতে পারছি। হ্যাঁ, আমি একটু রাজনৈতিকভাবে খুব অলস, মানে দেশাত্মবোধ এইসব দিক দিয়ে আমি খুব অলস, অন্তত ওসমান হাদির বেলায় আমি খুব অলস ছিলাম না। আমি কিন্তু সেই অফিস টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ ভাই অফিস তো আমার বেতন দেয়, 8 ঘন্টা তো আমি ওকে সেল করছি, অথবা ওই 8 ঘন্টার মধ্যে তো আমি আর হাদির ইয়েতে আসতে পারবো না, মানে জানা যায় তো হাদির জানা জানতে আসতে আমার 2 ঘন্টা লেট হবে, ওইখানে 2 ঘন্টা সময় দিতে হবে। তো অফিসে সেদিন আমি 10 ঘন্টা সময় দিছি, 2 ঘন্টা আমি হাদির জন্য রাখছি এবং আসছি ওই জানা যায়, এবং আমার খুব ভালো লাগছে। এত মানুষ দেখছি আসলে হাদির জানা যায়, মানে অবাস্তব, মানে খুব নিজে ভালো লাগছে। ইতিহাসের সাক্ষী হওয়া আসলে এক ধরনের ইতিহাসের সাক্ষী কি ভাই, মানে আমি তো দেখেন, মানে আমি বলি নিজে মুসলিম ইসলাম এগুলো খুব বলি, আমার নামাজ পড়তে দেখবেন না, হ্যাঁ, বা আমি ওই যে আমার মাথায় নাই টুপি নাই দাড়ি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, একটা তো উসিলা লাগবে। আপনি ধরেন যে হাদিরে আল্লাহ কবুল করে ফেলছে, আমি তো জানি না কবুল করবো না কিনা, ধরেন কবুল করেছে, তাহলে হাদিরে কবুল করছো, আমি তো তোমার সেই মানে হাদির জন্য আমি গেছি, জানা যায়, আমি তো তোমার হাদির জন্য এক ফোঁটা চোখের চুল ফালাইছি, তাহলে আমারও কবুল করো, এটাও তো হয়ে যেতে পারে, তাই না? সেটাই হাদির যে একটা ইম্প্যাক্ট, সেটা আমাদের মধ্যে আসলে লাইফস্টাইলে সব জায়গায় আসলে আসতেই পারে এবং আসা উচিত। তো এখন এই যে আমরা একটা বড় গণ অভ্যুত্থান দেখলাম বাংলাদেশে, একটা বিশাল প্রত্যাশা নিয়ে আমরা, মানে সব শ্রেণীর মানুষ এই রাজপথে নেমে আসছিল, সেখানে নানান ধরনের মানে স্লোগান, তারপরে হচ্ছে মিছিল, অনেক কিছু হয়েছে আসলে। এবং পরবর্তীতে আমরা দেখছি হাদিকে নিয়ে, বিশেষ করে আমরা হাদির চ্যাপ্টারটা যদি আজকের মতো একটু কমিয়ে দিই, না কমে না, হাদির চ্যাপ্টার কখনো কমবে না, এটা বাড়বে। সেই জায়গা থেকে দেখলাম যে শরীফ ওসমান হাদি একজন লেখক, উনি কিন্তু একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি কিন্তু কবি সমাজের মানুষ, ওনাকে আপনি ইচ্ছা করলে এই শোবিজ জগতের সাথে রিলেট করতে পারবেন। কিন্তু দেখেন যে এই হাদিকে দেখানো হচ্ছে শুধুমাত্র একটা অশ্লীল একটা স্লোগানের মধ্যে দিয়ে আসলে। আচ্ছা, হ্যাঁ, আমরা নাম করা পত্রিকায় দেখানো হচ্ছে, তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই অশ্লীল স্লোগান দিয়ে তিনি পরিচিতি পাইছেন। আচ্ছা, এই হিসাবে। অথবা আন্দোলনে আমরা দেখি যে এখন মানে প্রতিবাদের ভাষাটাকে, মানে যারা সারাদিন জীবনটাই অশ্লীল, তারা এই যে ভাষাগুলোকে ফ্রেমিং করছে যে আসলে এরা অশ্লীল, এটার পিছনে রাজনীতি বা ফিলোসফি আমি বলি, এটা হচ্ছে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড। যেমন সাপোজ যে আপনি যখন বলবেন যে এই মেয়ে তুমি ছোট জামা পরে এসেছো কেন, হ্যাঁ, তোমার তো শরীর দেখা যাচ্ছে, তখন সে উত্তর দিবে যে অশ্লীলতা পোশাকে নয়, অশ্লীলতা তোমার অন্তরে। তো ওই উত্তরটা আমাদেরকে ফিরে দিতে হবে যে হাদির মুখে অশ্লীলতা না, অশ্লীলতা তোর মনে। ঠিক আছে, যে তুই যদি এটা বলিস যে পোশাকে অশ্লীলতা নাই, অশ্লীলতা হলো মানুষের মনে, তাহলে হাদির বাক্যে কোনো অশ্লীলতা ছিল না, অশ্লীলতা তোর মনে, সরাসরি কথা। হ্যাঁ, আর আমি তো মনে করি যে এই যে হাদির যেই ভাষায় কথা বলছেন, ওটা আমাদের সবার বলা উচিত, কারণ এইটা ওদের উপর খুব ভারী পড়ছে, শত্রু শিবিরে খুব ভারী পড়ছে, কার্যকর পড়ছে। তার মানে এইটাই হচ্ছে মোক্ষম অস্ত্র, এবং এইটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত অস্ত্র যেটা দিয়ে ওকে ঘায়ল করতে হবে, যেহেতু ওরা এটা নিতে পারতেছে না, লোডটা বেশি পড়ছে, তার মানে ওইটা দিয়ে ওদেরকে পিছিয়ে দিতে হবে। এই গালিটাই চর্চাটা, এবং এই গালিটা ইউনিক হয়ে যেতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত এই গালি। তো এখন আমরা যদি আরেকটু প্রসঙ্গে আসি, আপনি কিন্তু কালচারাল যারা কাজকর্মের সাথে জড়িত আছে, অনেকের সাথে পরিচয় আছে, কথা হয়, ইন্টারভিউ নেন, এই জায়গায় বিশেষ করে আমরা দেখি যে এখানে
ইসলাম, মুসলিম, হুম। তারপর হচ্ছে ধর্ম, এই জিনিসগুলোকে এক ধরনের বিদেশি করে রাখা হয়। এবং এই যে আমরা ইসলামোফোবিয়া বলি আসলে যেটাকে, এটা এই ইসলামোফোবিয়া দিয়ে আসলে আক্রান্ত। আপনার লেখায় বিভিন্ন সময় আমরা এই বিষয়টা উঠে আসতেও দেখছি। যেমন দাড়ি টুপি থাকলে যে রাজাকার হিসেবে দেখানো হয়, তারপর হচ্ছে চরিত্র, একটা সিনেমার চরিত্রে যে ভিলেন তাকে দাড়ি টুপি দিতে হবে। এই যে একটা মানে কালচারাল যে একটা এস্টাবলিশমেন্ট দাঁড়িয়ে গেছে বা একটা ফেনোমেনা তৈরি করা হয়েছে, আসলে এটাকে আসলে মানে পরিকল্পিতভাবেই করা হয়েছে নাকি? এটা তো প্রমাণ নাই, কিন্তু আমার তো মনে হয় পরিকল্পিত। নাইলে সবসময় মানে গ্রামের মাতবর, ধরেন যে কোনো যুদ্ধভিত্তিক সিনেমা না, গ্রামের মাতবর, সিম্পল একটা গ্রামের একটা দেখানো হবে। গ্রামের মাতবর তো আমিও দেখছি নাকি, আমি তো গ্রামে, আমার নানু বাড়ি তোমাদের, আপনিও দেখছেন, গ্রামের সব মাতবরের দাড়ি থাকে, সব মাতবর দাড়ি পরে টুপি টুপিরে ঘুরে, সব মাতবর কিন্তু না, কিন্তু ওরা ফ্রেমিংটা করে এরকম, তাই না? মাতবর এরকম বা একটা নেগেটিভ ক্যারেক্টার, হ্যাঁ একটু কমেডি ক্যারেক্টার করতে হইলেও দেখা যায় কটা দাড়ি লাগাই দেয়। এটা হচ্ছে কারো প্রেসক্রিপশন। এখন আমার হাতে তো প্রমাণ নাই, যে এটা প্রমাণ থাকলে বলতাম এটা আমেরিকার প্রেসক্রিপশন, প্রমাণ থাকলে বলতাম এটা ভারতের প্রেসক্রিপশন, প্রমাণ থাকলে বলতাম এটা চীনের প্রেসক্রিপশন। আমার তো প্রমাণ নাই, আমার আছে কিছু সন্দেহ, ওই সন্দেহ থেকে বলতে পারি এটা ভারতের প্রেসক্রিপশন। সন্দেহ, এটা প্রমাণিত না, ঠিক আছে? এখন ভারত থেকে কি মানে হচ্ছে ভারতের সিনেমাগুলোতে আমরা এটাই দেখি যে মুসলিমদেরকে ক্যারেক্টারাইজ করার জন্য একটা রুমাল, একটা টুপি, হ্যাঁ একটা তাবিজ এখানে থাকে, এখানে থাকে। হ্যাঁ, তবে ভারতের সিনেমায় কিন্তু আমি একটু ভারত নিয়ে বলি, হ্যাঁ দেখেন আমার এই কথাটা মানে মানুষ আমাকে মিসকোট করে কালকে আমাকে রাস্তায় মারতেও পারে। ধরেন যে আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশকে এই বিশ্বের দরবারে বড় করতে গিয়ে আমি অনেক কৌশলের আশ্রয় নিই। এটা কি আমার দোষ? জাতীয়তাবাদে এটা কোনো দোষ না। এবার আপনি চিন্তা করেন আপনি ভারতীয়, আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি ভারতীয়, ভারত আপনার দেশ। এখন ওই জায়গায় বসে আপনি দেখবেন যে ভারত যে সেগুলো করতেছে, যে ভারত তার হিন্দু ধর্ম, মেজরিটি হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য বা বড় করে দেখানোর জন্য মুসলিমকে নিচু দেখাচ্ছে, বা তাদের দেশ এমন চক্রান্ত করছে যেন বাংলাদেশ তাদের অধীনস্থ থাকে, পাশের দেশগুলো অধীনস্থ থাকে, পাকিস্তান যেন তাদের হুজুর হুজুর করে। এগুলো তো ভালো, এটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের পয়েন্ট অফ থেকে তাদের এটা তো দেশপ্রেমিক কাজ, এটা কিন্তু অপরাধ না তাদের দিক থেকে। এটা কাদের দিক থেকে অপরাধ? আমাদের দিক থেকে অপরাধ। তাইলে ভারতের দিক থেকে ভারত ঠিক আছে, কিন্তু ভারতে কিন্তু আপনি দোষ দিতে পারতেছেন না। ভারতের দিক দিয়ে ভারত ঠিক আছে, তাহলে আমাদের দোষটা দিতে হবে কাদেরকে জানেন? ভারত নিশ্চয়ই একদম সরাসরি মোদি এসে আমারে বলবে না যে তুই এখন থেকে সেকুলার হয়ে যা, এটা তো বলবে না। মোদি কাউকে না কাউকে দিয়ে এখানে কাজ করাবে, মোদি সাহেব অবশ্যই কাউকে দিয়ে কাজ করাবে। তারা হলো বাংলাদেশি বাঙালি, এরা হইলো শয়তান। আমাদেরকে ভারত বিদ্বেষী হওয়ার আগে এই যে শাহবাগী বিদ্বেষী, মানে ভারতকে অভিযোগ করার আগে এই যে শাহবাগ, এদেরকে অভিযোগ করতে হবে আগে। ভারত দমনের আগে শাহবাগে দমন করতে হবে আগে। কারণ ভারত আপনাকে সরাসরি আঘাত করবে না, আপনার লোক দিয়ে আপনাকে আঘাত করবে। যদি করে, আমেরিকাও সেম কাজটা করবে। যদি আঘাত করতে চায়, ভারত যদি আঘাত করতে চায়, ভারত আঘাত করবে না, ভারত আমাদের ভেতরের লোক দিয়ে আমাদেরকে আঘাত করাবে। আমেরিকা নিজে আঘাত করবে না, আমাদের ভেতরের লোক দিয়ে আমাদের আঘাত করাবে। চীন নিজে আঘাত করবে না, আমাদের ভেতরের লোক দিয়ে আমাদেরকে আঘাত করাবে। আমাদের 1971 থেকে এই পর্যন্ত যত সমস্যা, 1971 কেন, ওই যে পলাশির ময়দান থেকে শুরু করে তারও আগে যদি যান, হ্যাঁ, সমস্যা হইলো নিজের লোকগুলা, সমস্যা বাইরের লোকগুলা না। রাজাকার সেটা নানান ফর্মে রাজাকার হইতে পারে, এখনো তো রাজাকার আছে। আপনি ভাই রাষ্ট্রদ্রোহিতা সমান না। আপনি ধরেন বাংলাদেশের মানুষ চাইতেছে, বাংলাদেশের 90% মানুষ যদি চায় যে ভাই সংবিধানে বিসমিল্লাহ থাকবে, এটা গণতান্ত্রিক দেশ না, তা 10% লাগে বা আপনি দুজন মানুষ বললে আপনি কেমনে এটা সরাইতে পারেন? আমরা 10 জন যদি চাই, যে আমরা 100 জন মানুষ, 95 মানুষ যদি চাই, সংবিধান কাগজ কলমের সংবিধান ছাড়া রাষ্ট্র আছে না? এখন আমরা যদি 90% লোক চাই যে কাগজ কলম কোনো থাকবে না সংবিধান, তাহলে এটা আপনারা দিতে হবে না? তাইলে এখন আপনি যদি এটার বিরোধিতা করেন, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা না? বাংলাদেশে জরিপ করেন আপনি, মানে আপনি একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে আপনি জরিপ করেন যে ভাই তুমি কি মনে করো ভারত আমাদেরকে আগ্রাসন করে, আমেরিকা আমাদের আগ্রাসন করে, চীন আমাদের আগ্রাসন করে? ম্যাক্সিমাম বলবে করে। তুমি কি চাও যে বাংলাদেশের ভিতরে ভারতের পারপাস সার্ভ হোক? কবে না, না আমরা চাই না। তুমি কি চাও আমেরিকার পারপাস সার্ভ? না, চাই না।
চীনের পারপাস সার্ভাইভ করতে চাও, সবাই বলবে চাই না। তার মানে 100 জনের মধ্যে 100 জনই চাচ্ছে যে আধিপত্যবাদ না থাকুক এখানে। সেইখানে আপনি যখন প্রকাশ্যে আধিপত্যবাদের পক্ষে অবস্থান করেন, আপনি রাষ্ট্রদ্রোহী। তাহলে রাষ্ট্রদ্রোহীর বিচার হচ্ছে না কেন? যে প্রতিষ্ঠানে রাষ্ট্রদ্রোহিতা করতেছে সেইটার বিচার হচ্ছে না কেন? যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা করতেছে তার বিচার হচ্ছে না কেন? কেন? বরঞ্চ আমি যদি ওই দুটা কথা বলতে চাই, বা আপনি আমি দুজন মিলে যদি, এখন তো হয়েছে যে এখন একটা অদ্ভুত জিনিস দাঁড়াইছে যে মব, আর কি বলে, মব বলে, হ্যাঁ, আচ্ছা, মবক্রেসি কি, যে হুজুররা, হুজুরদের মানে এমন একটা অবস্থায় থাকতে হবে তোমাদের কোনো রাগ করা যাবে না, তোমরা থাকবা নরম, তোমরা প্রতিবাদ করবা পথনাটকের মাধ্যমে, মেরে চলে গেলেও কিছু আটকানো যাবে না। হুজুররা যদি দূরে এই তুই এটা করলি কেন আঙুল দিয়ে দেখা, ওই যে মব করে। তাহলে ভাই প্রত্যেকটা মানুষের আন্দোলনের অধিকার আছে না? সাংবিধানিক ভাবেই তো আছে। আমার ক্ষোভ প্রকাশ করার অধিকার আছে না? আমি ভাঙচুরের পক্ষে না, আপনি এটা মিসলিড হইতে পারে, আমি ভাঙচুরের পক্ষে না, কিন্তু আমি যখন দুইটা টুপি পরে 4 জন মানুষ মিলে যখন একটু রাগে কথা বলবো, তখন ওটাকে মব ট্যাগ দিবেন কেন আপনি? মানে সেম কাজটা একজন করলে এক ধরনের, হ্যাঁ, আবার টুপি দাড়িওয়ালা মানুষ করলে আরেক ধরনের। আমার একটা ম্যাগজিম আছে লেখা এই ধরনের, যে আপনি উলঙ্গ হয়ে কাউকে পিটান, আপনারা বলবে পাগল। আপনি উর্দি পরে কাউকে পিটান, বলবে আপনি পুলিশ। আপনি ওই যে আর্মি টুপি পরে পিটান, বলবে যে প্রশাসন, মানে আর্মি। ঠিক আছে, আপনি টুপি পরে পিটান, আপনারা বলবে জঙ্গি। আপনি পয়তা পরে পিটান, আপনারা বলবে হিন্দুত্ববাদী। মানে পিটানটা করা হয় যে ড্রেস দেখে, বুঝছেন তো? ব্যাপারটা হচ্ছে যে মব করা যাবে না, কেউ ভুল বুঝেন না, যে মবের পক্ষে আমি না, কিন্তু আমি চাই যে ইসলামিস্ট যারা এই যে দাড়ি টুপি ওয়ালা আছেন, তাদের একটা আন্দোলনের ভাষা, স্বীকৃত ভাষা থাকুক। মানে তাদেরকে দেখলেই যে মব করতে আসছে, তারা দুটো ইট মারলেই যে ওটা মব হয়ে যাবে, এইটা থেকে বের হয়ে আসতে হবে। তো মানে এই যে ডাবল স্ট্যান্ডার্ড সমাজে তৈরি করে দেওয়া, আসলে যে একজন সেম ভাষা, সেম ধরনের ওয়ে ব্যবহার করলে একজন একটা, আরেকজন আরেকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকজন হয়ে যাচ্ছে। তো এটা তো আসলে ডাবল স্ট্যান্ডার্ড, এটা সমাজের, এটা রাষ্ট্রের, এটা মিডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড সব পালন করে। আপনার এটা ডাবল স্ট্যান্ডার্ড কিছুটা আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। সবার মধ্যে আছে। যখনই কোনো কথা আমার পক্ষে যায়, ঠিক আছে, যখনই বিপক্ষে যায় তখনই আমরা রাগ হয়ে যাই। ধরেন এক জায়গায় একটা মানুষ মারা গেল, এটাকে হাইলাইট না করে করা হচ্ছে যে 5টা গাছ কেটে ফেলা হয়েছে মিডিয়াতে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কমন বিষয়। মানে হাইলাইট কিভাবে করা হয়, যে কাকে হাইলাইট করতে হবে। দেশে মানে অনেক বড় একটা ঘটনা ঘটছে, খুন হয়েছে, ওইটাকে না দেখায় একটা হাতি সীমান্ত দিয়ে বাংলাদেশ ঢুকে গেছে, তো এটাকে হাইলাইট করা। আচ্ছা, বাংলাদেশে হাতি মরলে, বাউলে অ্যারেস্ট হইলে, এবং কুকুরের ছানা মরলে, এই 3টা মরলে মানে কেন যেন আর কি সব বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। আমি আসলে এটা এখনো চিন্তার মধ্যে আছে, আমি বের করতে পারি নাই এরকম হয় আসলে। তো এখন আমরা যদি দেখি যে এই যে আমরা বাংলাদেশি মানুষ, এখানে বাঙালি সংস্কৃতির নামে আমাদের দেশে অনেক কিছু হয়। একই জিনিস আমরা যদি বাংলাদেশের মুসলিম যারা আছে, আমরা যদি করি, আমরা যদি একটা কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করতে যাই, তারপরে হচ্ছে কোনো একটা সো কল্ড সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান, এটা ইউনিভার্সিটিতে যদি ইসলামিক কোনো একটা প্রোগ্রাম হয়, সেটা সংস্কৃতি হতে পারবে না। সংস্কৃতি হইতে হবে মানে একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে। হ্যাঁ, আমরা দেখছি না যে হে বটবৃক্ষ ক্ষমা করো, কোরআন তেলাওয়াত করতে গেছো না কি যেন একটা হয়েছিল, আমার তো ঠিক হ্যাঁ, ওটা ক্ষমা করতে হয়, মানে ওইখানে হইতে যাওয়া না, ইফতার করতে দেওয়া যাবে না, রোজার ইফতার বিশ্ববিদ্যালয়ে করতে দেওয়া যাবে না, এটা কি পড়াশোনার জায়গা নাকি এটা ধর্ম জায়গা? কিন্তু ওইখানে আমরা দেখছি পূজা হয়েছে। বাট আমি এটা বলতেছি না যে ইফতার করতে দাও নাই অতএব পূজা করা যাবে না, এটা বলতেছি না। আমি চাই সমতা। আমার হিন্দু ভাইরা পূজার অধিকার সেখানে রাখবে, আমার মুসলমান ভাইরা এখানে ইফতারের অধিকার রাখবে, ঠিক আছে? এইটা আমি চাই। কিন্তু যখন যদি এইটাও হইতো যে ইফতারের অধিকার দেওয়া হয়েছে কিন্তু পূজার অধিকার দেওয়া হয় নাই, তবুও আমি বিরোধিতাই করতাম। যদি তোমাকে এখানে ধর্মীয় কাজকর্ম করতে দিতেই হয়, সবাইরে করতে দিতে হবে, ঠিক আছে? আর যদি না করতে দাও, ঠিক আছে ভাই, এটা বিশ্ববিদ্যালয়ে এই রে কিছুই হবে না, সেটা আলাদা হিসাব। এখন এই
বাঙালি সংস্কৃতিটা আসলে কে নির্ধারণ করে আপনার কি মনে বা হয়? বাঙালি সংস্কৃতি আপনি পাবেন কোথায়? বাঙালি সংস্কৃতি এখানে আপনি অতুল সুর যদি পড়েন বলবে যে অতুল সুরের বইটা ওই যে বঙ্গ নাকি, আচ্ছা বইটা ভুলে গেছি, বইটার শুরুতেই এই কথা আছে যে এই বঙ্গে এখানে একদম প্রাচীনকাল আদিমকাল হইতেই মানুষের আনাগোনা ছিল, এরকম আর কি। পৃথিবী সৃষ্টির থেকে এখানে মানুষের আনাগোনা ছিল এরকম। কেউ বলে এখানে বাইরে থেকে আর্যরা আসছে, কেউ বলে না এখানে কোনো আর্য আসেই নেই। তবে এটা ঠিক যে আমাদের তো মিক্সড কালচার, অনেক কালচার। এখন বাঙালি সংস্কৃতি যেমন অনেক তো মিক্সড হয়েছে, হ্যাঁ, এটা পুরনো কথাই আমি বলি। তবে এইটুকু ইয়া করেন, বাঙালি সংস্কৃতি নামে অনেক কিছু আজে বাজে আমাদের খাওয়ানো হয়, আমি শুধু ওই যে বারবার এক কথাই বলি স্ট্যাটাসে আপনাকে, সেই কোটটা আবারও বলি যে লুঙ্গিকে বলা হয় কি বাঙালির পোশাক, একটা সিগনেচার বানাই নিয়েছে ভাই। লুঙ্গি কি বাঙালির পোশাক ছিল? বাঙালির চাষি বসা কোনো সময় কি লুঙ্গি পরছে? ওরা পরছে নেংটি। হ্যাঁ, বাঙালির নেংটিটা ওরা নিল না, কারণ ওটা চাষাদের ড্রেস। এই নেংটি নেওয়া যাবে না, নেংটি বাঙালির জাতীয় পোশাক না, বা বাঙালির জাতীয় পোশাক নাই তো, ওটা বাঙালির পোশাক না। বাঙালির পোশাক কি লুঙ্গি পরতে কারা? এলিটরা, মানে এলিটদেরটা নিল, এলিট পুরুষের পোশাকটা বানাই দিল বাঙালির পোশাক। আচ্ছা, লুঙ্গিও কি বাঙালির পোশাক? লুঙ্গি যেই জিনিসটা, লুঙ্গি আর শাড়ি কিন্তু এক জিনিস ছিল, আপনাকে বুঝতে হবে। পুরুষরা নিচে পড়তো জিনিসটা, এটা হলো লুঙ্গি, নারীর একটু প্যাঁচা পোচা পড়তো, এটা হয়ে গেল শাড়ি। দুটো একই জিনিস, মনে রাখতে হবে। ধুতি, আচ্ছা ধুতি কিভাবে লুঙ্গি হইল? মনে রাখতে হবে মানুষ বাঙালিকে সেলাই কইরা পরাইতে শিখাইছে মুসলমানরা। আচ্ছা, কাপড় সেলাই করা পরাইতে ইয়েছে। এগুলো আমার কথা না, এগুলো আপনি নিহার রঞ্জন রায় পড়লেই পাবেন, আপনি অতুল সুর পড়লেই পাবেন আর কি। হ্যাঁ, বইটা যারা পড়ে এরা জানে। বাঙালিরা ফিতাওয়ালা জুতা পরাইতে শিখেছে কারা? মুসলমানরা। আচ্ছা, লুঙ্গি যদি বাঙালির পোশাক হয়, তাহলে লুঙ্গি আসছে হইলো পারস্য থেকে, এটার নাম ছিল তাহবান্ত। তপন বলি আমরা অনেক সময়, তাহবান্ত কেন তপন বলি না গ্রামে গঞ্জে? তাহলে এই লুঙ্গি কেমনে বাঙালির পোশাক হয়? বাঙালির পোশাক ভাই নেংটি। এবার দেখেন, লুঙ্গিটার না হয়তো কারণ বাঙালি এলিটরা পড়তো। আচ্ছা, বাঙালি এলিটরা যেহেতু পড়ছে লুঙ্গি পড়ছে, তাহলে বাঙালি এলিট নারীরা যেটা পড়বে ওটা নারীদের পোশাক হবে। বাঙালি এলিট নারীরা ওড়না পড়তো। আমি আবার কোট করতেছি, বাঙালি এলিট নারীরা ওড়না পড়তো, এবং যারা এলিট ছিল না, আমাদের মতো গরিব ছিল, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছিল, তারা ওড়না পড়তো না, তাদের বুক থাকতো খালি। আচ্ছা, তাইলে পুরুষের বেলায় আপনি এলিটদের লুঙ্গি নিয়ে আসলেন, নারীদের বেলায় আপনি কেন এলিটদের ওড়না বাঙালির পোশাক করলেন না? কেন ওড়নাটারে নিয়ে আপনারা এত টানাটানি করেন? ওয়াই? তাইলে এগুলো আমি কেমনে জানি, তাই না? এটা প্রশ্ন না যে আপনি ভাই এই যে নিহার রঞ্জন খুব সুন্দরভাবে তার আদি বাংলা আদি কি বঙ্গ এরকম একটা বই লিখছে, অতুল সুর আছে ভাই, তারপর দেবী প্রসাদ লিখছে, এগুলো অনেক ইন্ডিয়ান রাইটার এগুলো সব লিখে গেছে ভাই। এগুলো আপনি জাস্ট পড়েন। গোলাম মর্তুজা পড়লে হবে না তো, বাঙালির 1000 বছরের ইতিহাস ওই শ্রুতি শুনলেই হবে না। আপনারা বলছে যে শাড়ি আমার বাঙালির কালচার, লুঙ্গি আপনি বিশ্বাস করছেন? ওরে বাবা, শুনছি টিভিতে বলছে, টিভিতে বলতে সত্যি হয়ে গেছে, তাহলে তো আপনি আসলে কি, ইংরেজিতে যেহেতু বলছে সত্যই বলছে, ঠিক আছে, ওইরকম অবস্থা। বা বইয়ের মধ্যে পড়ছে, পত্রিকায় আসছে, এটা কিন্তু আমাদের একটা ধারণা আছে। যমজ কলা খাইলে ডাবল বাচ্চা হয়, নানু দাদির মুখে শুনছেন না? তাহলে এটা বাঙালি উপকথা, লোককথা, বা বাঙালি এটা মিথ। এই মিথ আপনি ইউরোপে পাবেন, 18 শতাব্দীতে পাবেন। আপনি স্যার জেমস জর্জ ফ্রেজারের যে গোল্ডেন বা বইটা পড়েন, আপনি পাবেন এটা, এই কথা। তা আপনি কোনটারে বাঙালি সংস্কৃতি বলবেন? তার মানে কি বাঙালি সংস্কৃতি সব হচ্ছে কালচার, মিক্সড কালচার। আর্যরা আনছে, এরা আনছে, এরা নিগ্রোটোরা আনছে, অস্ট্রেলিয়ানরা আনছে, সবাই আইনে এখানে একটা মিক্সড কালচার হয়েছে। সব কিছু মিক্সড করে আপনি নিতে পারতেছেন, খালি নিতে পারতেছেন না আরবের কালচারটা। তুমি কেন মাশাল্লাহ বলবা, তুমি কেন আলহামদুলিল্লাহ বলবা? মানে আপনি সারা পৃথিবী নেবেন শুধু আরব বাদ দিয়া। ইনকিলাব, আজাদি, হ্যাঁ আজাদি, এগুলো নিয়ে তো এখন এগুলো আপনি বলতে পারবেন। মানে চিন্তা করেন, একটা জাতি গোষ্ঠী, একটা ভূখণ্ড আর্য নিতে পারতেছে, আপনার আফ্রিকা নিতে পারতেছে, আপনার ডাচ নিতে পারতেছে, ঠিক আছে, সব নিতে পারতেছে। ওদের একমাত্র সমস্যা হলো আরব নিতে। শহীদ মিনারের নাম চেঞ্জ করে এখন শহীদ বেদি মিনার বলা যাচ্ছে না। নানান ধরনের আসলে শব্দের অনেক ধরনের পরিবর্তন। সালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলা যাবে না তো, বলা যাবে না। এগুলো বললে সমস্যা হয়। যে কয়েকদিন আগে এক কবি স্ট্যাটাস দিছে যে ওসমান হাদিকে নিয়ে, আপনি দেখছেন কিনা? কবি চঞ্চল আশরাফ উনি লিখছেন হাদির এই যে অশ্লীল যেই কথা বলেন, ওসমান হাদির কি নজরুল কবরে শুয়ে শুনে এখন অশ্লীল শোনেন। আমার মানে মজার ব্যাপার হচ্ছে, ওসমান হাদির সঙ্গে যেমন মেশার সুযোগ হয়েছে, আমার কিন্তু চঞ্চল আশরাফের সঙ্গেও
মেশার সুযোগ হয়েছে। আপনি চঞ্চল আশরাফের ইয়াটা দেখেন তো, ওই যে উনি যে বলছে অশ্লীলতা নিয়ে তো করতেছে, আজকে চ্যালেঞ্জ করলাম এই মুহূর্তে ওনার ফেসবুক ইনবক্সটা চেক করেন। আমি তো ওনার সাথে কাজ করছি 2 বছর, আমি তো জানি ওনার ফেসবুক এই যে আমি এইটা যখন প্রচার হবে, আমার এই কথা যখন প্রচার হবে, আমি জানি বাংলাদেশের কম হইলেও 20 থেকে 30টা নারী ইনবক্সে সব ডিলিট করবে, যে শিবলি তো বইলা ফেলাইছে। সত্যি সত্যি যদি ইনবক্স চেক হয় আগে সব ডিলিট করে দিই, আমি জানি এগুলা। সেই লোক ওসমান হাদিকে অশ্লীল বলতেছে, আমি স্ট্যাটাস দেখে হাসতে হাসতে শেষ। ঠিক আছে, এটা মূলত বিরোধিতার জন্য বিরোধিতা করা, আসলে বিরোধিতার জন্য না। আমরা ভদ্ররা তো চুপ করে থাকি, চঞ্চল আশরাফরা এই জন্য এই কথা বলতে পারে যে ওসমান হাদি অশ্লীল। তো এই যে আমরা তারকাদের জীবনের ভিতর বাহির সম্পর্কে জানার চেষ্টা করলাম, এখন আমাদের স্বাভাবিক একটা সেন্স থাকে সাধারণ মানুষ হিসেবে, আমরা দেখি আসলে একটা মানে খুব আলোকিত জীবন। এর বাইরেও আপনার মানে এই তারকাদের জীবনের কোনো কষ্টের জায়গা, তাদের না পাওয়ার জায়গা, তাদের হতাশার জায়গা, এগুলো নিয়েও তো অবশ্যই কাজ করেছেন, জানেন। তারকাদের জীবনে কিন্তু আসলে অনেক হতাশা থাকে। আসলে এটা একজন হিউম্যান হিসেবে দেখেন তাদেরকে, যদি আমরা একদম একটা মানুষ হিসেবে দেখি, দেখেন আপনি আমি ইচ্ছা করলে এখন দৌড় দিয়ে যে চা খাইতে পারবো, সে কিন্তু পারতেছে না। আপনি জানেন কি না, মানে তারকাদের তো বাবা মারা যায় না, তারকাদেরও ঘর ভাঙে, তারকাদের বাচ্চার অসুখ হয়। ভাই বাচ্চারও অসুখ হয়েছে, তারকার মানে লিখছে যে আমার ছেলেটা অসুস্থ, দোয়া করেন। ওইখানে যে তোদের বাচ্চার অসুখ তো হবে, হা হা হা। এটা কোনো মানুষের কাজ হইতে পারে? আপনার শত্রুর বেলাও কি আপনি এটা করতে পারবেন? আপনার শত্রুর বাচ্চাটা অসুস্থ হয়েছে, আপনি কি ওইখানে যে বলতে পারবেন যে তুই তো এগুলা করে বেড়াস এর জন্য তোর বাচ্চাটা এমন হয়েছে? বলতে পারবেন? তারকারা কিন্তু আসলে দিন শেষে একা। আমি ওদের সাপোর্ট নিয়ে কথা বলতেছি না, আমি ওদের বিপক্ষে অনেক কথা বলি ফেসবুকে, কিন্তু যেটা রিয়েলিটি সেটা বলতে তো হবে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা অসভ্য আছে, যারা আসলে ওই যে এমবি কিনছে, কমেন্ট করা যায়, কমেন্ট করে দিয়ে আসে। কিন্তু একটা মায়ের জন্য এটা যে কত কষ্টের। একটা মা, ধরেন যে পরিমণির কথাই বলি, সাপোজ যে তার বাচ্চাটা অসুখ হইলো, সে হাসপাতালে ভর্তি করলো, সে একটা ছবি তুলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে আমার বাচ্চাটা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তখন তার সে নায়িকা না, সে তখন মা। তো একটা মায়ের এই আবেদন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, সেখানে যে যদি কেউ বলে যে তুই তো এগুলো করছস, এর লেগে তোর বাচ্চারা এরকম অসুস্থ হয়েছে, হা হা হা, সেটা একজন মায়ের উপর কতটা ভারী পড়ে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বুঝতে পারছেন? তো এই না পাওয়াগুলো তাদের থাকে, প্রচণ্ডভাবে থাকে। এখন আমরা মিডিয়াতে সবশেষ যদি আমরা শেষ দিকে আলোচনা যাই, দুইটা বিষয় জানতে চাই। একটা হচ্ছে যে মিডিয়া প্যাটার্ন তো আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে এখন ফটো কার্ড এবং থাম্বনেইল, এগুলোরই তো আসলে একটা খেলা চলছে। তো এই যে একটা বর্তমানে মিডিয়া জগতে ফটো কার্ড এবং থাম্বনেইলের যে একটা খেলা, এই জায়গায় আপনি সাধারণ মানুষকে কি বলবেন? আসলে আপনি তো এটা নিয়ে কাজ করবেন, সাইকোলজি জানেন। আচ্ছা আচ্ছা, এই ফটো কার্ড এবং হচ্ছে থাম্বনেইল বা ক্যাপশন, যেটাকে আপনারা যেটা বলেন, এটা এখানে 2 ধরনের খেলা চলে। যে খেলার কথা বললেন, একটা হচ্ছে মিস ইনফরমেশন দেয়া। যেমন হচ্ছে আগে এক ধরনের নিউজ হইলো যে শাবানা মারা গেছেন, আপনি নিউজটা ক্লিক করলেন, গিয়ে দেখলেন যে অমুক সিনেমায় শাবানা মারা গেছেন। এগুলো হচ্ছে ফালতু নিউজ, একদম 100% ক্লিক বেইট। অথবা ওই সাবানা না, অথবা ওই সাবানা না, অন্য সাবানা। ঠিক আছে, এগুলা করা যাবে না। আচ্ছা, এবার আপনি আসেন ফ্রেমিংয়ের ব্যাপারটা আমরা করি। হ্যাঁ, এটা দোষ না, এটা আমরা করি। ফ্রেমিংয়ের ব্যাপারটা, ফ্রেমিংটা হচ্ছে, আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে একটা গ্রামে আব্দুল মজিদ আর আব্দুর রহিম জমি নিয়ে মারামারি করছে। আব্দুল মজিদ আব্দুর রহিমের মাথা ফাটাই ফেলছে। আচ্ছা, তাইলে ওইটারে আমরা শিরোনামে এভাবে দিচ্ছি যে 2 গ্রামবাসীর দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, একজন আহত। ঠিক আছে, এখন এই যে পত্রিকার মধ্যে গ্রামবাসীর দ্বন্দ্ব, এটা তো প্রতিদিন লাগেই থাকে, এই নিউজটা কে দেখবে? আচ্ছা, ঠিক আছে, এই নিউজ আমার দেখলো না, তো আমাকে বললো যে দৌড় মিয়া কি নিউজ করো, দেখে না। আচ্ছা, এরপর কি হয়েছে? এরপরে হইলো যে পরের দিন ওই আব্দুল মজিদের সঙ্গে রামচন্দ্রের জমি নিয়ে গন্ডগোল লাগছে। এখন ওই আব্দুল মজিদ রামচন্দ্রের মাথা ফাটাই ফেলছে। আচ্ছা, এর পরের দিন কি শিরোনাম হবে? সেম দ্বন্দ্ব, একই দ্বন্দ্ব। তখন কি হবে? তখন হচ্ছে যে জমি নিয়ে সংখ্যালঘুর সঙ্গে দ্বন্দ্ব, ঠিক আছে, হিন্দু কৃষক আহত বা নিহত।
এইটা যখন শিরোনাম দিবেন, বাস লেগে গেল দেশে ভারত আগুন। পর্যন্ত চলে যাবে যখন ভারত পর্যন্ত ভাইরাল হয়ে যাবে এটা। তখন আপনি কি করবেন? আগের দিন নিউজ করছেন গ্রামবাসীর দ্বন্দ্ব, একজন আহত, ওটা 10 জন দেখে নাই, 10 জন না দেখায় আপনার টাকাও আসে নাই, টাকা না আসলে আপনার বেতন দিব কি আর অফিস চলবে কি? কিন্তু পরের দিন, এটা কিন্তু সত্য ঘটনাটা সত্য যে জমি নিয়ে দ্বন্দ্ব, যে আসলে একজন মুসলমানের মাথা ফাটাইছেন হিন্দু অথবা হিন্দুর মাথা ফাটাইছেন এটা তো সত্য, বিষয়টা মানে এক বেটা হিন্দু এক বেটা মুসলমান, এটা সত্য। আপনি তো সত্য কথাই বললেন, কিন্তু আপনার ভিউটা আসলো মিলিয়ন, আপনার ইনকাম অনেক, আপনার বেতন ইনক্রিমেন্ট সব মানে হয়ে গেল, অফিসও টিকে গেল, আপনি কি করবেন? কথা সত্য মতলব টাকা। কথা সত্য মতলব টাকা। আচ্ছা, এখন কথা সত্য কথা বলা কি নিষেধ? নিষেধ না। টাকা ইনকাম করা, বিজনেস করা, এটা কি নিষেধ? নিষেধ না, সবই বৈধ। তো আমি বৈধ কাজটা করলাম। দেখবেন আমাদের এলিট অনেকে বলে ভিউগ্রস্ত, ভিউ চায়। আচ্ছা, তখন আমি শুধু 2টা প্রশ্ন করি যে ভিউ কি মানে বৈধ ভিউ, যেটা সমাজ স্বীকৃত ভিউ, সেটা কি সাংবিধানিকভাবে নিষিদ্ধ বাংলাদেশে? নিষিদ্ধ না। ধরেন আমি একটা নিউজ করলাম, ধরেন এই মুহূর্তে যদি আমি একটা এমন যদি ঘটনা ঘটে যে বুবলিকে নিয়ে আবারও সংসার শুরু করলেন সাকিব, হ্যাঁ, এরকম একটা নিউজ যদি হয়, বিশ্বাস করেন এটা কম হলেও 20 মিলিয়ন হবে ওই দিন, একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে ফেসবুকে এটা 20 মিলিয়ন হবে এটার ভিউ। আচ্ছা, তাহলে আমি যদি এই তকে থাকি যে কবে বুবলির সাথে সাকিবের বিয়ে হবে এবং তথ্যটা যদি আমি বের করি এবং যদি আমি নিউজটা করে ফেলি, তাহলে এই যে ভিউ বাণিজ্যটা আমি করলাম, এটা কি আমার অবৈধ? এ তো অবৈধ না। ভিউয়ের যে বলে ভিউ ব্যবসায়ী, ভাই প্রথম কথা হলো ব্যবসা জিনিসটা অবৈধ না, ব্যবসা করা বৈধ, মানে যেটা সমাজ স্বীকৃত, রাষ্ট্র স্বীকৃত ব্যবসা, এটা করা বৈধ। আর ভিউ জিনিসটা আনা মানে বৈধ ভিউ, সমাজ স্বীকৃত ভিউ, যেটা সানি লিওনের ভিউ না, মানে সে নগ্নপনা না, যে ভিউটা সমাজে স্বীকৃত সেই ভিউটা নিয়ে আসা, এইটাও বৈধ সাংবিধানিকভাবে এবং ধর্মীয়ভাবেও বৈধ। অর্থাৎ ভিউ ব্যবসাটা খারাপ কে বলছে? ভিউ ব্যবসাটা খারাপ না, বরঞ্চ এইটা হচ্ছে এখনকার যুগে প্রযুক্তির সবচেয়ে স্মার্ট একটা বিজনেস। কিন্তু এমন যদি হয় যে আপনার ফ্রেমিংটা এমনভাবে করা হলো যে শত্রুতা তৈরি হইলো মানুষের মধ্যে, হ্যাঁ। এরকম হয় না? তারপর হচ্ছে পলিটিক্যাল এখানে গেইন এবং লসের একটা ব্যাপার থাকলো। হ্যাঁ, না এটা তো বটে, পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা তো যেমন আমরা বাংলাদেশে যেটা দেখছি এখন দীর্ঘমেয়াদে ক্ষতি। আচ্ছা, এখন আসেন, এটা ঠিক, এটা আপনি ভালো পয়েন্ট আউট করছেন, মিডিয়ার এটা করা উচিত না, এটা করা উচিত না। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আপনার মিডিয়ায় তো 500 জন কর্মী আছে, বা ছোটোখাটো করে হলেও 100 জন কর্মী আছে না? এদের রুটির ব্যাপক একটা ইয়ে আছে না? ওই রাশিয়া যারা ঘুরে আসে তারা আমাদেরকে মাঝে মধ্যে একটা কথা বলে, ভাই রাশিয়া একটা জিনিস দেখছি, এরা যখন মেট্রো রেলে করে যায় 10 মিনিটের একটা জার্নি, তাও বইটা পড়তে যায়। আচ্ছা, আর আমি আমাদের দেশে একটা পত্রিকা যদি চালু করি, পত্রিকায় খায় লস, কারণ আমি নিজে জানি না শেষ কবে আমি একটা পত্রিকা কিনছি 10 টাকা দিয়ে, আমি জানি না, আপনি নিজেও হয়তো জানেন না যে শেষ কবে আপনি একটা পত্রিকা কিনছেন। তা আপনি যেহেতু এতই মিডিয়া সচেতন, আপনি ডিজিটাল এতই ভিউ ইয়ে করবেন, আপনি পত্রিকা পড়েন না ভাই। আপনি যখন পত্রিকা কেনা শুরু করবেন, ডিজিটাল অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বলে আরে ভাই ডিজিটাল চলে না, আর না চললেও আপনার কাছে এইসব আজে নিউজ আসবেও না। আমরা আসলে শেষ দিকে বলছিলাম, হ্যাঁ, তো please. আর একটু বড় করব, সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা এবং যেই জানাশোনার যে জায়গাটা, এটা আপনার নিজস্ব আগ্রহ থেকে আসলে, মোটামুটি। এবং আপনি কোন ধরনের লেখালেখি বা পড়াশোনা বেশি পছন্দ করেন? আপনি নন ফিকশন বলেছেন, এর বাইরেও স্পেসিফিক নৃতত্ত্ব বা ধর্মতত্ত্ব বা এরকম কোনো ধর্মতত্ত্ব, interest আছে? নৃতত্ত্ব, এগুলা রাজনৈতিক বইটা একটু কম, মানে রাজনৈতিক ইতিহাস যেটা আছে এগুলো একটু কম পড়ি, ভালো লাগে না, মানে কোন দল কত সালে ফর্ম করছে, কে কবে সভাপতি ছিল, এগুলা তা আমার আসলে কোনো আগ্রহ নাই। ঠিক আছে, সত্যি কথা। আপনি আমার জিজ্ঞাসা এখনো যদি বলেন যে ভাই ওটা বলেন তো বঙ্গভঙ্গ কি, আমি ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, সত্যি আমি ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমি এই তথ্যগুলো আমি মাথায় রাখি না, বা আমি এই বিষয়ে আমি পড়াশোনা করতে নয়। তবে আমি হচ্ছে নৃতত্ত্ব, নৃবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, তারপর হচ্ছে ধর্মতত্ত্ব, হ্যাঁ, এইসব বিষয়গুলো একটু পড়তে আগ্রহ বোধ করি, ভাল লাগে আমার। হ্যাঁ, এগুলা কেন পড়ি আমি আপনাকে মজার একটা ঘটনা বলি। ধরেন নারীবাদ আমাদেরকে কি বলতেছে, নারীবাদ আমাদের বলছে নারীরা অনেক অত্যাচারিত, যুগে যুগে নারীরা নিপীড়িত হয়েছে, পুরুষরা নারীকে শোষণ করছে বলতেছে। এখন এই ইন্টারভিউর শুরুতেই আমি বলছি যে আমি মানুষটা এমন, আমাকে যে কোনো তত্ত্ব নিয়ে সামনে আসবেন, খাওয়াতে পারবেন না। আমি আপনারটা শুনে 20 জায়গায় ক্রস চেক করব,
ঠিক আছে? তো যখন নারীবাদ আমার কাছে আসলো যে নারীরা যুগে যুগে সৃষ্টির শুরু থেকে পুরুষের এই সেই হ্যাঁ অনেক কিছু, আমি নৃতত্ব আমি আপনার বইটার নামটা বলে দিই, লেটিট হেনরি মর্গান, ওনার লেটিট না লুইস হেনরি মর্গান, আচ্ছা মর্গান বলি শুধু, হ্যাঁ লুইস হেনরি মর্গান মেবি, ওনার হচ্ছে এনসিয়েন্স সোসাইটি বইটা একটা বই আছে, ওইখানে আপনি পাবেন এই ধরনের যে আপনি এটা ছাড়া আরও অনেক বই, দেবীপ্রসাদের বইও পাবেন, হ্যাঁ গোলেন বাউতেও পাবেন, মানে এই নৃতাত্ত্বিক বিষয় বইগুলোতে আপনি পাবেন যে নারীরা একটা সময় নারীরা কিন্তু পুরুষদেরকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিত। তাই হ্যাঁ আপনি অন্যায় করছেন, আপনি অন্যায়, এখন আমরা কি করি যে বউয়ের উপরে রাগ হয়েছে, বলে তুই বের হয়ে যা, ঘর থেকে এক কাপড়ে বের করে দিই, আছে না? একটা সময় উল্টা চিত্র ছিল ভাই, পুরুষের কোনো ঘর ছিল না তো, মাতৃতান্ত্রিক সমাজে পুরুষের কোনো ঘর ছিল না। এখন নারীরা কি বলে? এখন নারীরা বলে পুরুষের নারীর কোনো ঠিকানা নেই, বাবার বাসা থেকে স্বামীর বাসা যায়, স্বামীর বাসা থেকে, আসলেই তো নারীর ঠিকানা নেই। কিন্তু এর মানে এটা না যে সবসময় পুরুষদেরই ঠিকানা ছিল, নারীদের ঠিকানা ছিল না। একটা সময় পুরুষদের কপালে এটা ছিল, পুরুষেরা ছিল ঘর হারা। হ্যাঁ পুরুষকে ঘর থেকে বের করে দিত, সে মনে করেন রাস্তায় ডং 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 করে ঘুরতো, বউয়ের হাত পা ধরে আবার ঘরে আসতে হইতো। বুঝতে পারছেন? আচ্ছা, নারীরা বলে না আমাদের ক্ষমতা দেয়া হয় না, আমাদের পুরুষরা ক্ষমতা নেই। নারীরা 2 বার ক্ষমতা হারাইছে, ইতিহাসে নারীরা 2 বার ক্ষমতা হারাইছে, এখানে পুরুষের কোনো দোষ ছিল না। প্রথমবার হচ্ছে যখন শিকারে যাইতো, বল্লম হাতে নিয়ে, যখন বাচ্চা হয়ে যেত একটা নারীর, এক হাতে বল্লম আরেক হাত দিয়ে আরেক হাতে বাচ্চাটারে সামলে এসে দৌড়াইতে পারতো না। এটা পসিবল না তো ভাই, একটা আপনার বাচ্চা, একটা ছোট বাচ্চা, এটা হাতে নিয়ে আপনি শিকারের পিছনে দৌড়াচ্ছেন, পসিবল না। তখন নারীরা সারেন্ডার করলো, ভাই আমার বাইরে কোনো কাজ নাই, আমি ঘরে কাজ করব, তুমি এগুলা করো, তুমি শিকার মিকার করে আসো, আমি বাচ্চা বুচ্চা নিয়ে শিকার করতে পারবো না, আমি এখানে রান্না বাড়া করবো, তুমি শিকার আনো, মাংস মাংস রান্না দিচ্ছি, রান্না করে দিচ্ছি। ঠিক আছে? তাইলে এইটা কি পুরুষের দোষ? এটা পুরুষের দোষ? মানে নারীর পেটে বাচ্চা হয়, এটা কি পুরুষের দোষ? মানে পুরুষ কি নারীদেরকে এভাবে সে করছে, মানে কোডিং করছে যে আচ্ছা আমরা বাচ্চা নিব না, নারীদের পেটে হবে? এটা প্রকৃতি প্রদত্ত ভাই, আল্লাহ দিছে, এটা পুরুষের দোষটা তো। এখন ওই বাচ্চা নারীর পেটে হয়, নারী এটা নিয়ে সার্ভাইভ করতে পারে না, সেটা তো পুরুষের দোষ হতে পারে না। এক, ইতিহাসে এই একবার পুরুষের হাতে ক্ষমতা চলে আসলো, মানে পুরুষ বাইরে কাজ করবে, নারীরা ঘরের ভিতরে কাজ করবে, নৃতাত্ত্বিক ভাষায় আর কি। আচ্ছা দ্বিতীয়বার আসেন, দ্বিতীয়বার হলো 12,000 বছর আগে কৃষি। কৃষিটা কিন্তু নারীদের আবিষ্কার, মানে নারীরা ঘরের মধ্যে ওই যে ধান গম পুঁতা দেখলো জমি জমা হয়, মানে আর কি ফসল হয়, অতএব এটারে তারা জমিতে রোপণ করা শুরু করলো। এখন রোপণ করার পরে তো এটা গরু ছাগল দিয়া বা বড় বুনো মোষ দিয়ে এটারে তো চাষ করাইতে হবে। এখন নারীরা এই বুনো মোষকে পোষ পালাইতে পারে না, মানে বুনো মোষের এত শক্তি, এটাকে ওরা বাগে আনতে পারে না। তখন তারা দ্বিতীয়বার আবার সারেন্ডার করলো যে ভাই আমি বাইরে কাজ করতে পারবো না, আমার পক্ষে এটা পসিবল না, আমি ঘরে চলে গেলাম, তুমি মাঠে কাজ করো। প্রত্যেকবার নারীরাই পুরুষকে বাইরে পাঠাইছে, অথবা এই যে জীবিকার তাগিদে পুরুষ বাইরে যেতে, মানে নারী যেহেতু ব্যর্থ হয়েছে শক্তিতে, এই জন্য পুরুষকে ওই দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু নারীরা এটা, বর্তমান নারীবাদীরা এটাকে জাস্ট উল্টে আমাদেরকে দেখায় যে নারীদেরকে ঘরে ঢুকানো হয়েছে জোর করে। আলটিমেটলি কোনো নারীকে ঘরে ঢুকানো ঐতিহাসিকভাবে ঢুকানো হয়নি, এখন হইতে পারে, এখন হইলে হইতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে কখনোই কোনো পুরুষ কোনো নারীকে ঘরের ভিতরে ঢুকায় নাই। সবশেষ আপনি লেখক জীবন, আপনার কেরিয়ার, প্রফেশন, এগুলো নিয়ে তো অনেক কথা বললাম, পরিবার নিয়েও হলো, তো সবশেষ আপনার রাজনৈতিক জীবন নিয়ে একটু যদি শুনতে চাই। রাজনৈতিক জীবন কি, যে এনসিপিতে ইয়েতে মানে কি ওই যে শ্রমিকে আর কি দেখতে গেছি, ব্যাপারটা কি আসলে কি, রাজনীতিকে তো দূর থেকে খারাপ বলি, হ্যাঁ আসলে একটা ভিতরে না যায়, মানে না দেখে তো বলতে পারবো না। এই যে আমরা এখন কোথায় ইনোভা টক্সে আসছি, এখন দূর থেকে আমি ফেসবুকে হয়তো দেখছি ইনোভাটা, আরে কেমন যেন সেট, এটা যদি বলে দিলাম তাহলে তো হইলো না। এখন আমি বলতে পারবো ইনোভার সেট কেমন, এটার পর্দা কেমন, এটার মাইক্রোফোন কেমন, ক্যামেরা কেমন, এটা বলতে পারবো, না দেখে তো বলা যায় না। সো এনসিপির ভিতরটা কেমন? এনসিপি হলো তরুণদের দল। এখানে রাজনীতি বলতে, এই রাজনীতির কথা বললেন, আসলে দেশকে সেবা করে আমি অনন্য পর্যায়ে নিয়ে যাব, জাতির সেবা করে জাতির প্রত্যেককে আমি একদম বিল গেট বানাই দিব, জাতিকে মুক্তি দিব, এইগুলো আমি পারবো না। আলটিমেটলি এটা আমার পক্ষে পসিবল না। এটা বীর ওসমান হাদির পক্ষে হয়তো পসিবল ছিল, আমি নগণ্য মানুষ, এটা আমার পক্ষে পসিবল না। আমার পক্ষে চাঁদাবাজি করা পসিবল না, আমার পক্ষে রাজনৈতিক ক্ষমতা
প্রদর্শন করে একটা বাড়তি সুবিধা নেওয়া পসিবল না। আমার বাড়িওয়ালা ভাড়া বাড়াইতে চাইতেছে, এই ভয়ে আমার গলা শুকাই যাচ্ছে। আমি তারে বলিও না যে আমি অমুক সাংবাদিক বা আমি অমুক রাজনৈতিক নেতা, এগুলো বলার তো দরকার নাই, কিন্তু আমি তো বলবো না তারে, কিন্তু সে আমার ভাড়া মনে হয় 1,000 টাকা বা 500 বাড়াবার গলা শুকাই যাচ্ছে, ঠিক আছে এরকম। তো সেই ক্ষেত্রে আমার পক্ষে তো ওই যে কোটি টাকার মানে রাজনীতি করে ওই বড় অফিসারের কাছে যে এই আমি অমুক রাজনীতি করি, হ্যাঁ এইটা না। আমি আসলে তাহলে কেন গেছি? আমি গেছি একটু দেখতে আসলে কিভাবে একটা সংগঠন ফর্ম হয়, আসলে একটা ফর্মের সংগঠন কিভাবে করে, কাজ করে। আমি অনেক কিছু দেখছি ভিতরে, যেমন ওইটা একটা শ্রমিক উইং চালু করতে গেলে কি কি করতে হবে এখন আমি এটা বুঝি, এটা আমি এখন জানি। হ্যাঁ, শ্রমিক উইংয়ের কাজ কি হয়, দপ্তরগুলা কি কি হয়, আমি তো কিছুই জানতাম না। আচ্ছা। হ্যাঁ, এগুলো আমি এখন জানি, মানে আমি হচ্ছে অ্যাজ এ লার্নার গেছি। হ্যাঁ, এখানে আমি দেখবেন যে আমি হয়তো মিছিল করতেছি না, এনসিপির হয়ে আমাকে কখনো মিছিলে দেখছেন? কখনো মিছিলে নেন নাই। ফাটাই ফেলবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো, উদ্ধার করে ফেলবো বলি না। আমি এখানে একটা শিক্ষানবিশ, একজন রাজনীতিবিদ, মানে শিখতেছি আমি এখন, আমি আরও শিখতে চাই, এর বেশি কিছু না। যাক, আপনার সাথে অনেক বিষয়ে কথা হলো। আসলে মানুষের জীবন, প্রফেশন এগুলো পড়তে পারলে, আমরা যারা দর্শক আছেন, আমি আশা করি যে আজকে অনেকগুলো ইনসাইট পেয়েছেন। তো এখান থেকে শিক্ষার অভিজ্ঞতার অনেকগুলো বিষয় আপনারা হয়তো নেবেন আশা করছি। তো আপনি ইনোভেটক্সে আসছেন এবং অনেক সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আপনার মধ্যে দিয়ে অনেকেই, বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে যে আমরা আলোচনা করেছি, এখান থেকে জাস্টিসের জন্য, ইনসাফের জন্য মানুষ যদি একটু উদ্বুদ্ধ হয়, ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হয়, মানে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে যে আমরা কথা বললাম, সেখান থেকে যদি কিছু মানুষ জানে, হয়তো এটার একটা প্রতিদান আপনি পাবেন ইনশাআল্লাহ। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। ভবিষ্যতেও আশা করছি আপনি আমাদের সামনে আসবেন। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং ইনোভা টক্স তাদেরকেও ধন্যবাদ যে আমার মতো একজন সাধারণ মানুষকে আসলে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানে। সম্মানিত দর্শক, আমরা আজকের এই প্রাণবন্ত আলোচনা ছিল এবং একটু ব্যতিক্রম ছিল আমাদের আলোচনা থেকে, এবং বিনোদনের মানুষ এবং সাংবাদিক মানুষ, লেখক, ওনার সাথে কথা বললাম। আশা করছি আপনারা আমার যেই আলোচনাগুলো, আমাদের যে কনভারসেশনগুলো, সেগুলো বুঝবেন, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো জানার থাকে, কোনো কিছু বলার থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।